এশিয়ান রেডিও 90.8 FM শুনতে থাকো। শ্রোতা, হাটে মাঠে ঘাটে গাড়িতে কিংবা বাড়িতে এশিয়ান রেডিও 90.8 FM এ সময়টা হচ্ছে ঠিক এই মুহূর্তে রাত 11টা বেজে 59 এবং দেখতে দেখতে বেজে গেল 12টা। এই মুহূর্তে ভৌতিক 90.8 আর যে কনক এবং ফিরোজ খান আছি আপনার সাথে। চাইলেই কিন্তু আপনি আমাদের সাথে ঠিক রাত 2টো পর্যন্ত থাকতে পারেন, জানাতে পারেন আপনার মনের কথাবার্তাগুলো। ইন দ্য মেইন টাইম ঠিক এই মুহূর্তে আমরা যে কতটুকু বিশ্বাসযোগ্য, কোনটা একেবারে বিশ্বাসযোগ্য নয়, কোন স্টোরিটা বেশি গ্রহণযোগ্যতা পায় এবং কোন স্টোরিটা একেবারে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, সেই কথাবার্তাগুলো লিখে আমাদেরকে আপনি SMS করতে পারেন, লিখতে পারেন ফেসবুকে facebook.com/Asian Radio সেই ঠিকানা। এবং শুরুতে একটি পোস্ট দেওয়া রয়েছে আজকের ভৌতিক নিয়ে। ভৌতিকের সেই পোস্টে চাইলে আপনি লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন, যাতে ঠিক রাত 2টো পর্যন্ত করব এবং শোনাবো আপনাকে সেই স্টোরিগুলো একেবারে মিস না হয়ে যায়, আপনার বন্ধুরা মিস না করে ফেলে। চাইলেই আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোনো ঘটনা আমাদেরকে ইমেল করতে পারেন কিংবা ইনবক্স করতে পারেন। এবং ইনবক্স করবার জন্য অবশ্যই আমাদের একটি ভৌতিকের পেজ রয়েছে, which is facebook.com/ভৌতিক90.8। ইন দ্য মেইন টাইম কেউ যদি কোনো ঘটনা রেকর্ড করে আমাদেরকে পাঠাতে চান, তা অবশ্যই এমন কোনো পরিবেশ থেকে সেটি রেকর্ড করবেন এবং রেকর্ড করে আমাদেরকে ইমেল করবেন ভৌতিক908@gmail.com। আর বন্ধুরা, আজকের ভৌতিক 90.8 কেমন লাগছে আপনার সেই কথা বার্তাগুলো আমাদেরকে লিখে আপনি পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। রাত 2টো পর্যন্ত আপনার সাথে আছি আমরা। এবং অবশ্যই রাত 2টো পর্যন্ত আর যে কনক এবং ফিরোজ খানকে আপনার কথাবার্তাগুলো লিখুন। শুরুতেই আমরা একটা ঘটনা শুনবো। ঘটনাটা আমাদেরকে ইনবক্সের মাধ্যমে সেন্ড করেছেন একজন। কি ঘটনা তিনি লিখেছেন চলুন আমরা শুনে আসি আর যে ফিরোজ খানের কণ্ঠে। হ্যালো, আসসালামু আলাইকুম ফিরোজ ভাই, আমি রিয়াদ। আমার দ্বিতীয় ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে আপনাদেরকে আরো এমন একটি ঘটনা লিখে পাঠালাম। ঘটনাটি ছিল আমার এক বড় ভাই কৌশিক দাদার সাথে। ভৌতিক প্রসঙ্গ আসে, তিনি আমাদের ঘটনাটি বলেন। ঘটনাটি কৌশিক দাদার সঙ্গে ঘটেছিল। সালটা ছিল 1990 সাল। সবেমাত্র HSC পরীক্ষা শেষ করেছে, রেজাল্ট দিব 3 মাস পর। হাতে প্রচুর অবসর সময় ছিল বলে সারাদিন খালি ঘুরতাম, বিকেলে মাঠে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেলতাম আর রাতে বসে বসে গল্পের বই পড়তাম। এভাবে কাটছিল আমার সময়গুলো। বলে রাখা ভালো, তখন ছিল বর্ষাকাল, যার কারণে পুকুরের জাল ফেললে প্রচুর মাছ পাওয়া যেত। হঠাৎ একদিন বাবা বললেন, সারাদিন ঘরে বসে না থেকে পুকুরে গিয়ে জাল ফেলে কিছু মাছ ধরতে পারিস না? কতদিন হলো মাছ খাই না। বাবার কথা শুনে তখন মাথায় একটা বুদ্ধি আসলো। ভাবলাম মাছ ধরে কটা ঘরের জন্য রেখে বাকিগুলো হাটে নিয়ে বিক্রি করলে ভালো পকেটে টাকা হবে। তাই পরের দিন সকালে লেগে পড়লাম মাছ ধরতে। সারাদিন প্রচুর মাছ ধরলাম। কিছু মাছ রান্না হলো আর বাকি মাছগুলো নিয়ে বিকেলে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ওই দিনটা ছিল রবিবার। প্রতি রবিবার দুপুর থেকে হাট বসত। বলে রাখা ভালো, আমাদের গ্রাম থেকে হাটে যেতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। প্রথমে আমাদের গ্রাম ভবানীপুর, তারপর বলাইপুর। গ্রামটি পার করলেই হাটে পৌঁছে যায়। যাই হোক, সেদিন হাটে গিয়ে সবগুলো মাছই বিক্রি করে ফেললাম এবং ভালো টাকাও কামিয়েছিলাম। হাটে মাছ বিক্রি শেষ করতে করতে রাত 9টার মতো বেজে যায়। একে তো গ্রামে কোনো কারেন্ট নেই, তার উপর বর্ষাকাল। এর মধ্যে গ্রামগুলো 7 থেকে 8টার মধ্যে নিস্তেজ হয়ে যায়। সব মিলিয়ে ভূতের একটা আবহাওয়া। তবে গ্রামের ছেলে বলে এত ভয় পাইনি। অন্ধকারে হাঁটা চলা আমার তেমন সমস্যা হয় না।
রাতের ঘোটঘোটে অন্ধকারে একা একা বালাইপুরের গ্রামের মেঠো রাস্তা দিয়ে হেঁটে চলছি। ছড়াছড়ি এই বালাইপুর গ্রামটা নিয়ে কিছু না বললেই নয়। গ্রামটা একদম নতুন। এটিও ভাবেনি ভবানীপুরের মতো একটি হিন্দু অধ্যুষিত গ্রাম রয়েছে এখানে। এই গ্রামের লোক সংখ্যা খুবই কম, 30টি পরিবার আছে কিনা তাও সন্দেহ। বাড়িগুলো বেশ দূরে দূরে। এই কথাগুলো ভাবতে ভাবতে হেঁটে চললাম। হঠাৎ দেখলাম দূরে একটা হারিকেনের মিট মিট আলো জ্বলছে। দুজন টাকরা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কাছে যেতে তারা বলে উঠল, দাদা শুনছেন? আমি বললাম, হ্যাঁ দাদা বলুন। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, দাদা আমার নাম কৃষ, আমার ভাই লক্ষণ, আমরা বড়ই বিপদে পড়েছি। আমি বললাম, কি হয়েছে দাদা, কিসের বিপদ? তখন লোকটি বলল, এই যে পাশে যে সাদা কাপড়ে ঢাকা লাশটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমার বাবার লাশ। এই গ্রামে আমরা নতুন, কাউকে চিনি না, আর আশেপাশে তেমন কোনো আত্মীয় স্বজন নেই। যারা আছে তারা সবাই অনেক দূরে এবং কলকাতায়। তাছাড়া আশেপাশের বাড়িগুলো বেশ দূরে দূরে বলে কাউকে ডাকতেও পারছে না। তাই এখনই লাশটা দাহ করতে যাচ্ছি। দূরে আপনাকে দেখতে পেয়ে এখানে থামলাম। আপনি যদি আমাদেরকে একটু সহায়তা করেন তাহলে ঈশ্বর আপনার। এতক্ষণ পর্যন্ত পথের পাশে বাঁশের মাচার মতো কিছু একটার উপর শোয়ানো লাশটির দিকে আমার চোখে পড়েনি। হঠাৎ লাশটার দিকে তাকিয়ে কেমন জানি একটা লাগলো। ভাবলাম ঠিক আছে, তাদের কাছে একটু হাত বাড়িয়ে দেই, যদি কিছু পুণ্য কামাতে পারি তাতে মন্দ কি। তারপর আমি বললাম, ঠিক আছে, তবে লাশ দাহ করতে হলে যে পণ্ডিত লাগবে। মন্ত্র না পড়ে লাশ দাহ করা তো সম্ভব না। লোকটি বলল, দাদা আমরা জাতিতে ব্রাহ্মণ, এই মন্ত্র আমাদের জানা আছে। আমি বললাম, তাহলে তো কোনো সমস্যাই নেই, চলুন। বলে রাখা ভালো, বড়াইপুর গ্রামের ভেতরে একটি চিতা খোলার মাঠ আছে, যেখানে চেরাই করা কাঠ জমা রাখা হয়, যার কারণে কাঠ জোগাড় করার কোনো প্রয়োজন পড়ল না। লোক দুটির মধ্যে একজন মন্ত্র পড়ছিল, আরেকজন বাকি ধর্মীয় রীতিগুলো, আর আমি কাঠ দিয়ে চিতা সাজাচ্ছিলাম। বর্ষাকাল হওয়ায় কাঠগুলো বেশ ভেজে গিয়েছিল। মনে মনে ভাবছিলাম আগুন ধরে কিনা কে জানে। কিছু সময় পর যখন সকল ধর্মীয় রীতি শেষ করে চিতাতে আগুন দেওয়ার সময় হলো, ঠিক তখনই দেখা দিল মূল সমস্যা। আমি যা ভেবেছিলাম তাই হলো, আগুন ধরছিল না। বিভিন্নভাবে চেষ্টা করার পরও আগুন ধরল না। অবশেষে আমি বললাম, আমার মনে হয় এই কাঠে কেরোসিন লাগবে, এছাড়া কোনোভাবে আগুন ধরানো সম্ভব নয়। তখন লোকটি বলল, দাদা এখন কি করা যায়? আমি বললাম, কি আর করা, বাজার থেকে গিয়ে কেরোসিন আনা ছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের মধ্যে কেউ একজন গিয়ে বাজার থেকে কেরোসিন নিয়ে আসুন। দুজনে তখন ভীত গলায় বলে উঠল, দাদা আমাদের কারো পক্ষে বাজারে যাওয়া সম্ভব নয়, আপনি যদি একটু কষ্ট করে এনে দেন। আমি বললাম, সে আমি পারবো না, দিনভর প্রচুর খাটুনি খেটেছি, এখন আমি এত দূরে বাজারে হেঁটে যেতে পারবো না। এভাবে আমাদের মধ্যে বেশ কয়েকবার কথা কাটাকাটির পর আমি রেগে গিয়ে বললাম, ঠিক আছে, আপনারা দুজনই বাজারে গিয়ে কেরোসিন কিনে আনুন, আমি বরং এখানে লাশটা পাহারা দেই। তারপর লোকগুলো শেষ পর্যন্ত একমত প্রকাশ করলো এবং বাজারের দিকে রওনা দিল। আমি যতই সাহসী হই না কেন, এত অন্ধকার রাতে তাও একটা লাশের পাশে শ্মশানের ভেতরে একা দাঁড়িয়ে থাকলে বুক যে অন্তত হলেও একবার কেঁপে উঠবে সেটা সন্দেহ নেই। তার উপর লোকমুখে প্রচলিত শ্মশানের কাহিনীগুলো মাথার ভেতরে বারবার ঘুরপাক খাচ্ছিল। এই সব নিয়ে যখন চিন্তা ভাবনা করছিলাম, ঠিক এমন সময় আমার কাঁধে একটা শীতল হাতের ছোঁয়া পেলাম। মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। প্রথমে পাত্তা না দিলেও পরে পেছনে তাকিয়ে দেখতে পাইলাম আমার জীবনের সব থেকে বিমর্ষকর দৃশ্যটি দেখলাম। আমি দেখি সে লাশটি চিতার উপর থেকে উঠে বসছে এবং লাশটি আমার দিকে তাকিয়ে এক ধরনের হাসি দিচ্ছে, কি বিদঘুটে হাসি। এই দৃশ্য দেখে আমার সারা শরীর হঠাৎ কেঁপে উঠল, গলার পানি শুকিয়ে গেল। মনে হচ্ছিল আমি এখনই হার্ট অ্যাটাক করে মারা যাব। কি ভয়ঙ্কর সে পরিস্থিতি। ঠিক তখনই আমি সে লাশের দিকে নজর সরিয়ে দিলাম এক দৌড়। আমি রাম রাম বলে প্রাণের ভয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সে লাশটিও এখন আমার পিছে পিছে দৌড়াচ্ছে।
দুজনই কাঁদা ভরা অন্ধকার মেঠো পথে দৌড়াচ্ছি। এমন সময় দৌড়াতে দৌড়াতে আমি আমার পাড়ের উৎকার করে উঠলাম, হোঁচট খেয়ে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। হুঁশ ফিরতে দেখি আমি আমার বিছানায়, পাশে মা বসে কাঁদছে। বাবা জিজ্ঞেস করলো, কি হয়েছে, ওভাবে দৌড়ালি কেন? আমি সব খুলে বললাম। বাবা, কাকা ও আরো কয়েকজন সাথে নিয়ে শ্মশানে গেলাম। সাথে আমিও গেলাম। গিয়ে দেখি লাশের জায়গায় লাশ ঠিকই আছে। তাদেরকে ঘটনাটি খুলে বললাম। তখন সবাই বলল, এটা আমার দেখার ভুল ছিল, আজে বাজে চিন্তা থেকেই এমন কিছু হয়েছে। আমিও ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, শ্মশান নিয়ে চিন্তা করা থেকেই এমন কিছু দেখেছি। ঠিক তখনই একটা জিনিস আমার চোখে পড়ল, সেটা ছিল লাশটির দুটো পা। লোকটিকে যখন সেখান থেকে আনা হয়েছিল তখন তার পা একদম শুকনো ছিল, কিন্তু এখন তার পায়ে লেগে আছে কাঁদা। আমি আর ভয়ে কাউকে কিচ্ছু বললাম না। তারপর তার দাহ শেষ করা হলো। দাহ শেষ করে আমি ঘরে ফিরলাম। অনেকদিন জ্বরে ভুগছিলাম, গেছে। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাইয়া। ভৌতিক 90.8 ইয়েস, শুনছেন ভৌতিক 90.8, যেখানে এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আছি আপনার সাথে। এসএমএস করবেন, লিখবেন AR স্পেস নেম লোকেশন এবং তারপর আপনার কথাবার্তা সেন্ড করবেন দ্য সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। এই মুহূর্তে ফেসবুকে চাইলে আপনি কমেন্ট করতে পারেন facebook.com/asian radio, সেই ঠিকানা। এমডি হাফিজুর রহমান রাইট চৌধুরী তিনি মূলত বলছেন যে কনক ভাই, আমি গজাইল ডিগ্রি কলেজ থেকে জয়েন করলাম। আমি লাইভ শুনতে পারি না, কিন্তু লাইভ কমেন্ট করতে একেবারে মিস করি না। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। আশা করছি আপনাদের এই ভালোবাসা আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। জাবের আহমেদ মাহিন তিনি আমাদের সাথে রয়েছেন। তিনি বলছেন, নিউ ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার শো ভৌতিক 90.8। ঠিক এই মুহূর্তে ওয়েল হাসান রাজ তিনি বলছেন, ভাই যাত্রাবাড়ি থেকে আছি, শোটা জানো সপ্তাহ ধরে। আচ্ছা, ওকে, সো আপনি আমাদের সাথে দেখুন, হোপফুলি ভালো কিছু একটা হতে যাবে। ইমন আহমেদ মামুন বলছেন, ভাইয়া আমি এবং আমার ছোট ভাই রায়হান রূপগঞ্জ থেকে ভৌতিক শুনছি। ফার্স্ট স্টোরিটা চরম ছিল। আই লাইক দিস হরর প্রোগ্রাম। ওকে, কন্টিনিউ দিস প্রোগ্রাম, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু কন্টিনিউ দিস প্রোগ্রাম। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন, হোপফুলি আমরা কন্টিনিউ করবো ঠিক প্রতি মঙ্গলবার রাত 12টায়। জাবের আহমেদ মাহিন আমাদেরকে টেক্সট করেছেন, রয়েছেন আমাদের সাথে। রাজ সোহেল তালুকদার তিনি বলছেন আমাদেরকে ঢাকা থেকে আপনি শুনছেন এবং প্রথম স্টোরিটা খুব ভালো লেগেছে আপনার কাছে। রাইট, এসকে সাজ্জাদ হোসেন আমাদেরকে লিখছেন, তিনি বলছেন যে রাজবাড়ী থেকে কনক ভাই কিছু ঘটনা পাঠাতে চাই, কিভাবে পাঠাবো একটু বলবেন। অফকোর্স আপনি যদি কোনো ঘটনা আমাদেরকে লিখে পাঠাতে চান তাহলে সেই ঘটনাটি লিখে ফেলুন এবং আমাদের ভৌতিকের যে পেজ রয়েছে উইচ ইজ facebook.com/ভৌতিক90.8 এবং ভৌতিক বানান আইকে যে কোনো সময় সেই ঘটনাটা যদি আপনি আমাদেরকে ইনবক্স করে দেন তাহলে অফকোর্স আমরা রিড আউট করবার চেষ্টা করবো। এর বাইরে যদি আপনি চান যে না আপনি সরাসরি রেকর্ড করে পাঠাবেন তাহলে আপনার জন্য একটি ইমেল অ্যাড্রেস রয়েছে উইচ ইজ ভৌতিক908@gmail.com। আর সরাসরি স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে চলে যাবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8 অর্থাৎ ভৌতিক 90.8 এর ছোট্ট একটি শর্ট ফর্ম দিয়ে স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে। আহমেদ তিনি বলছেন যে আজকের এপিসোড শোনার জন্য অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করে বসে রয়েছি এবং অলরেডি আপনি প্রথম ঘটনাটা শুনে ফেলেছেন। হোপফুলি আপনি অনেক বেশি এনজয় করেছেন। VSK উজ্জ্বল তিনি বলছেন আমাদেরকে ভৌতিক মামারা কেমন আছে, ফাইন। রয়েছেন আমাদের সাথে সবুজ তিনি বলছেন, শুনছি আমরা একসাথে 15 জন একসাথে। অল দ্য বেস্ট। প্রত্যেকটা মানুষের নাম মেনশন করতে চাই এবং যদি আপনি সেটা লিখে আমাদেরকে কমেন্ট করেন, সাদা কালো এটার কমেন্ট নাম। এবং তিনি আমাদের সাথে রয়েছেন রবিউস সানি, আমি এবং আমার বড় ভাই আপনাদেরকে শুনছি। রয়েছেন পাপিয়া রহমান সহ আরো অনেকগুলো বন্ধু রয়েছেন আমাদের সাথে, কাকা নিগল চাকমা, আর রয়েছেন এমডি আলামিন সহ অনেকগুলো বন্ধু। ঠিক এই মুহূর্তে যারা যারা আমাদেরকে কমেন্ট করছেন তাদের কমেন্টগুলো পড়বো, বাট বেশ কিছু SMS নিয়ে নিবো আমরা। SMS এর মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি নাদিয়া লিখছে, ঢাকা থেকে, ভাইয়া তোমার শোয়ের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, নাও আই এম কামিং, আই এম সো হ্যাপি। আমরা লিখেছে থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে রাব্বি নশিনী থেকে, আমি আর আমার ওয়াইফ শুনছি, খুব ভালো লাগছে। ফিরোজ ভাই থ্যাংক ইউ সো মাচ। জেরিন আছে আমাদের সাথে, জানতে চাচ্ছে আমরা কেমন আছি। আমরা অনেক অনেক ভালো আছি আর স্টোরিগুলো খুবই ভালো লাগছে আমরা জানিয়েছে। অনেক আছে আমাদের সাথে, অনেক হাসান মোবাইল গাজীপুর থেকে গেছে। আমরা 3 বন্ধু একটা হরর প্লেসে বসে আপনাদেরকে শুনছি, খুব ভালো লাগছে। আজকের গল্পগুলো খুবই ভয়ঙ্কর হবে আমরা প্রত্যাশা করছি। নিশ্চয়ই আমরা অনেক প্রত্যাশা করছি, আপনাকে ভয় পাওয়ার জন্য চেষ্টা করছি। রমিজ আছে আমাদের সাথে, রহিম আছে আমাদের সাথে, প্রোগ্রামটা শুনতে খুবই ভালো লাগছে। সাজ্জাদ আছে আমাদের সাথে,
শুনছে এবং কিছু স্টোরি সে পাঠাতে চাচ্ছে। নিশ্চয়ই কনক কিছুক্ষণ আগে বলে দিয়েছে আপনি কিভাবে আপনি সেখানে গল্পগুলো পাঠাবেন, নিশ্চয়ই জানতে পেরেছেন। আমাদের সাথে আছে রুহুল আমিন, গুলবাগ থেকে আমাদের শুনছে, খুব ভালো লাগছে। সেও এসএমএস করছে যে আমি গল্প পাঠাতে চাই, নিশ্চয়ই আপনি শুনেছেন। শুভ আছে আমাদের সাথে, মুন্না আছে আমাদের সাথে। মুনা লিখেছে গোপীবাগ থেকে ভৌতিক আমার খুব ফেভারিট প্রোগ্রাম, আশা করছি আজকে স্টোরিগুলো খুবই ভয়ঙ্কর হবে, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। মেহেদি আছে আমাদের সাথে টঙ্গী থেকে, অপেক্ষার প্রহর সে আমাদের খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে লাবিবুল ইসলাম সজল, আমাদের সাথে শুনছে, সে রাত 12টা থেকে অপেক্ষা করে কোন দিন রাত 12টা বাজবে মঙ্গলবারের জন্য ওয়েট করছে, আপডেট আছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। এবং এমনটা করে অনেকে আমাদেরকে এসএমএস করছেন কমেন্ট। এই মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিতে চাই, অন্ধকারের ভেতর থেকে হয়তো বা একটা ছায়া আপনার বিছানার পাশে রয়েছে, কিংবা আপনার জানালার পাশে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন তা একেবারেই সত্যি নয়। যে যেখানে আছেন সাবধানে থাকুন। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব পরবর্তী স্টোরিতে, এবং এই স্টোরিটা শুনে আমরা ফিরছি আপনার কমেন্ট এবং এসএমএস গুলো নিয়ে। শুনছেন ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ পলাশ আহমেদ ঝিনাইদহ থেকে বলছি। আমি ভৌতিকের অনেক বড় ফ্যান। দুঃখের বিষয় হলো আমি লাইভ শুনতে পাই না, পরে ডাউনলোড করে শুনি। যাই হোক, আমি আজকে আপনাদের যে ঘটনাটা বলবো সেটা আমার এক চাচার মুখ থেকে শোনা। ঘটনাটা আমার ওই চাচার সাথে ঘটেছিল। আমি চাচার মুখে যেভাবে শুনেছি সেরকম করে বলার চেষ্টা করছি। আমার ওই চাচার অনেক মাছ ধরার নেশা ছিল, তো উনি বেশি রাতে মাছ ধরতে যেতেন। প্রথম দিকে একা একাই যেতেন, পরে গ্রামের একটা লোকের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। পরে দুজন একসাথে মাছ ধরতে যেত। তো একদিন রাতে আমার চাচার হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুমটা ভাঙে ওনার ওই বন্ধুর ডাকে। উনি আমার ওই চাচার নাম ধরে ডাকছে আর বলছে, কিরে মাছ ধরতে যাবি না? সকাল হয়ে গেল তো। চাচা বলল, তুই দাঁড়া, আমি আসছি। চাচা তাড়াহুড়ো করে রেডি হয়ে জালটা নিয়ে বের হলেন ঘর থেকে। চাচা বের হয়ে দেখলেন ওনার ওই বন্ধুটি উঠানের মাঝখানে দাঁড়িয়ে আছে। উনি চাচাকে দেখে বলে, আয় তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেল তো। পরে চাচা ওনার পেছে পেছে হাঁটা শুরু করলেন। উনি এত দ্রুত হাঁটছিলেন যে চাচা ওনার কাছে যেতেই পারছিলেন না। চাচা মনে মনে ভাবলেন যে ও এত তাড়াতাড়ি হাঁটছে কেন। পরে ভাবলেন হয়তো অনেক দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি পৌঁছানোর জন্য এত দ্রুত হাঁটতেছে। চাচা তাই এক প্রকার ওনার পেছনে পেছনে দৌড়াতে শুরু করলেন। চাচা এত জোরে জোরে দৌড়াচ্ছে, তাও ওনার কাছে যেতে পারছে না। চাচার মনে খটকা লাগলো যে কি ব্যাপার, এত দ্রুত মানুষ কিভাবে যায়। পরে চাচা ওনাকে ওনার নাম ধরে রাখলো আর বলল যে, একটু দাঁড়া, আমার খুব কষ্ট হচ্ছে, আমি তোর পেছে পেছে যেতে পারছি না। ওই লোকটা বলল যে, আর একটু আয়, জায়গায় গিয়ে রেস্ট নেবেন, এখন তুই চল। চাচার মনে খটকা লাগলো যে আসছি অর্ধেক রাস্তা, আর বলে আর একটু চল, জায়গায় গিয়ে রেস্ট নেব। চাচা তারপরেও ওনার পেছে পেছে যেতে লাগলো। চাচারা যাচ্ছিল জমির আইল দিয়ে। চাচা যেতে যেতে দেখে জমিতে পানি দেওয়ার ছিল মেশিনের, দেখে বলে, তুই তাহলে যেতে থাক, আমি একটু বসি। তাই বলে চাচা দাঁড়িয়ে গেল। পরে ওই লোকটাও দাঁড়ালো। চাচা এবার জাল টাল রাখতে রাখতে ওনার দিকে তাকালেন। তাকাতে দেখলো ওনার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার শরীরে আস্তে আস্তে পাল্টাতে শুরু করলো। কিছু সময়ের মধ্যে ওই মানুষের শরীরে কালো লোমে ভর্তি হয়ে গেল, হাতের নখগুলো অনেক বড় বড় হয়ে গেল। ওনার মুখটা কোনো এক জন্তু জানোয়ারের মতো হয়ে গেল। তা দেখে চাচা খুব ভয় পেয়ে গেল এবং পেছনের দিকে দৌড় দিতে চাইলেন, কিন্তু পারল না। একটা হাত এসে চাচার গলা চেপে ধরল।
এবং শ্যালো মেশিনের সামনে যে ঘরটা ছিল ওটার মধ্যে পুঁতে ফেলতে লাগলো চাচাকে। অনেক চেষ্টা করার পরও ওই হাতটা থেকে চাচা ছুটতে পারল না। চাচার মাথাটা তখন কাদার ভেতরে পুঁতে ফেলতে লাগলো। চাচা তখন চিৎকার দিতে চাইল, কোনো শব্দ বের হচ্ছে না। চাচা তখন ভেবে নিল বাঁচার কোনো লাইন নেই, তাই মনে মনে আল্লাহর নাম নিতে লাগলো। কিছু সময় পর ওই পথ দিয়ে কয়েকজন মানুষ আসতেছিল মাছ ধরার জন্য। ওই মানুষগুলো হঠাৎ গোঙানির আওয়াজ শুনতে পায় এবং টর্চ লাইটের আলো মারে ওই মেশিন ঘরের দিকে। ওনারা দেখে মানুষের পা এবং লুঙ্গি দেখা যাচ্ছে। তা দেখে ওনারা ওখানে ছুটে আসে, চাচাকে কাদার ভেতর থেকে উঠায়। চাচাকে ওনারা চিনেন, তাই চাচাকে বাসায় নিয়ে আসে এবং কিছুদিনের মধ্যে চাচা সুস্থ। এই ঘটনাটি খুলে বলে। এরপর থেকে চাচা মাছ ধরতে যাওয়া বাদ দিয়ে দেয়। এই ছিল আমার ঘটনা ভাইয়ারা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ফিরোজ ভাই এবং কনক ভাই এবং সব লিসেনাররা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য। ঠিক এই মুহূর্তে যেখান থেকে শুনছেন সবাইকে বলছি, আর যে কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8। স্টুডিওর ঘড়ি বলছে সময়টা ঠিক এই মুহূর্তে রাত 12টা বেজে 21 এবং আমাদেরকে কমেন্ট করেছেন। আপনি যদি কমেন্ট করতে চান facebook.com/asian video সেই ঠিকানায় চলে যাবেন এবং শুরুতে যে পোস্টটি পাবেন সেই পোস্টটিতে অফকোর্স আপনি কমেন্ট করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই শোটা মিস না করে ফেলে। সাথেই রয়েছেন আমাদের সাথে সাদমান সাদ, বলছেন at last all the awaiting and with the starting of Bhautik, hope for the best from Uttara, hope fear will keep me awake till 2 AM. Of course we will try our best. ছায়াপথের দুষ্টু ছেলে বলছেন কনক ভাই প্রথম ঘটনাটা শুনেছি কিন্তু কিছুটা বানানো ঘটনা, জানি না কোনটা সত্যি। অফকোর্স আমার কাছে আপনার যে মতামত রয়েছে সেটা অনেক বেশি রকমের মূল্যবান একটা মতামত। এবং দ্বিতীয় যে ঘটনাটা শুনলাম সেটা একেবারে ডাল ভাত একটা ঘটনা ছিল, বাট তারপরে আমার কাছে কেন জানি মনে হয়েছে না দ্বিতীয় ঘটনাটা আমরা চাইলেই কিন্তু বিশ্বাস করতেই পারি। রয়েছেন আমাদের সাথে রাজ জুবাইর, রয়েছেন মাহিন, বলছে আমাকে স্টোরিগুলো অনেক ভালো লাগছে। রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে ইমন আহমেদ মামুন, বলছেন কনক ভাই এবং আমার ছোট ভাই রূপগঞ্জ থেকে আপনাদের সবাইকে শুনছি, কি শো করো। আর অনেকগুলো শো করি, অন্য কোনো শোতে হয়তো বলে দেবো। সোহেল তালুকদার রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন ঢাকা থেকে, আচ্ছা ওকে, নগর থেকে, আশা করি খুব ভয় পাবো আজ, স্পেশালি থ্যাংক ইউ কনক ভাই, ইউ মোস্ট ওয়েলকাম। রয়েছেন আমাদের সাথে ইমন আহমেদ মামুন, রয়েছেন আমাদের সাথে ঝিল পদ্ম, তিনি বলছেন যে আই এম উইথ ইউ ফ্রম ঢাকা ইডেন কলেজ, কন্টিনিউ দ্য শো। অফকোর্স আপনার এতটুকু ছোটখাটো অনুপ্রেরণা হয়তো বা ভৌতিককে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে আর যে কনক এবং ফিরোজ খানকে আরো অনেক দূর পর্যন্ত। রয়েছেন মাসুম আহমেদ, তিনি বলছেন আজকের এপিসোডটা শোনার জন্য অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষা করছেন। রয়েছেন আমাদের সাথে উজ্জ্বল, তিনি বলছেন ভৌতিকরা সবাই কেমন রয়েছে। অফকোর্স অনেক বেশি ভালো রয়েছে এবং কমেন্ট যারা করছেন আপনি চাইলেই কিন্তু তাদের মতো করে কমেন্ট করতে পারেন। কোন স্টোরি যদি আপনার জানা থেকে থাকে তাহলে অফকোর্স সেই স্টোরিটা আমাদেরকে লিখে ইনবক্স করবেন এবং সেটার জন্য আমাদের একটা পেজ রয়েছে which is facebook.com/bhautik90.8 এবং সেখানটায় যারা কমেন্ট করছেন তাদেরকে আরেকটিবার বলে দিচ্ছি, সেখানে কমেন্ট করলে আমরা সেটা হয়তো বা অনিয়ার হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এবং যারা চাচ্ছেন যে তাদের কমেন্টটা অনিয়ার করা হোক তারা শুধুমাত্র এশিয়ান রেডিও 90.8 FM এর ফ্যান পেজে কমেন্ট করুন। সো আমরা কিছু SMS নিয়ে নিতে চাই। বন্ধুরা আপনাদের মতামত লিখে আমাদের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 23238 এই নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে আবু বর্মন আছে গাজীপুর থেকে, লিখেছে আজ তোমাদেরকে আর আমার ফ্রেন্ড জান্নাত শুনছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। লিখছে সরার আছে আমাদের সাথে, মামুন লিখছে টঙ্গী থেকে, ভাইয়া ঘটনাগুলো অনেক ভয়ঙ্কর ছিল। প্রথম ঘটনাটা আমরা লিখেছি। হেমিন আছে আমাদের সাথে সিঞ্জিরা থেকে, সেই শোটাকে অনেক অনেক ভালোবাসি আমরা লিখেছি। সবুজ আছে আমাদের সাথে পান্থপথ থেকে আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে আছে। আচ্ছা মুন্নি আছে আমাদের সাভার থেকে, তুফাইল আছে আমাদের সাথে তেজকুনি পাড়া থেকে, শুনছে খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে। লিঙ্কন আছে আমাদের সাথে, ইমরান উদ্দিন আছে আমাদের সাথে, তারেক আছে পান্থপথ গ্রিন রোড থেকে সে এবং আলমগীর ফ্রেন্ড মিলে শুনছে। রাজ আছে আমাদের সাথে, শফিউল আছে পল্টন থেকে আমাদেরকে শুনছে, শাওন আছে যাত্রাবাড়ি থেকে, রিয়াজ আছে আমাদের সাথে আছে লাবণ্য শুনছে মিরপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। এবং এই পর্যায়ে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আমাদেরকে ইনবক্স করেছেন আপনাদের ভেতর থেকে একজন। চাইলেই কিন্তু আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা কিংবা আপনি জানেন এমন যে কোনো ঘটনা আমাদেরকে লিখে ইনবক্স করতে পারেন facebook.com/bhautik90
90.8 এই পেজে। আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট স্টোরিতে। সাবধানে সফর করুন। ভারতের এই পথগুলো কিন্তু ভৌতিক, দিগন্ত বিলীন সড়কে এত দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। তাতে 2-5টা প্রেতাত্মা কি থাকতে পারে না? ভারতের বিভিন্ন অঞ্চলে বিচিত্র সব হাইওয়েতে ভৌতিক বলে চিহ্নিত করেছে তারা। ভুতুরে বাড়ি অথবা ভৌতিক রেল স্টেশনের কথা আমরা অহরহর পড়ছি, কিন্তু ভৌতিক হাইওয়ে প্যারানরমালবাদীরা হই হই করে বলে উঠবেন কেন? তা কি হতে পারে না? দিগন্ত বিলীন সড়কে এত দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত, তাতে 2-5টা প্রেতাত্মা কি থাকতে পারে না? তারপরে তারা নিজেরাই উত্তর দেন, অবশ্যই পারে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিচিত্র সব হাইওয়েতে রীতিমতো ভৌতিক বলে চিহ্নিত করেছে তারা। দেখা যাক এদের কয়েকটিকে। দিল্লি ক্যান্টনমেন্ট রোড ভারতের সব থেকে ভূত উপদ্রুত রাস্তা বলে চিহ্নিত। অন্ধকার রাতে গাড়ির চালকরা এখানে সাদা শাড়ি পরিহিত এক নারীকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পান প্রায়ই। কখনো কখনো সেই নারী তাদের গাড়ির ব্যাক সিটে চলে আসে অলৌকিকভাবে। তারপরে একসময় সে নিজেই ওখান থেকে উধাও হয়ে যায়। 33 নং জাতীয় সড়ক। এই সড়কের রাঁচি ও জামশেদপুরের মধ্যবর্তী অঞ্চলের বদনাম যথেষ্ট। তৈরি হওয়ার পরেই এই রাস্তায় পরপর দুর্ঘটনা ঘটতে থাকে। তেমন কোনো কারণও এইসব দুর্ঘটনার পেছনে ছিল না। মনে করা হয় এইসব দুর্ঘটনার পেছনে এক মধ্যবয়স্ক মহিলার আত্মা ক্রিয়াশীল রয়েছে। সে নাকি হঠাৎই চলন্ত গাড়ির সামনে চলে আসে। গাড়ির টাল সামলাতে না পেরে দুর্ঘটনা ঘটে। মুম্বাই নাসিক হাইওয়ে এই রাস্তার কাঁসারা ঘাট নামের একটি জায়গায় রাস্তা একটু গা ছমছমে, একটু ঘন ঝোপঝাপ, ছায়া ছায়া ভাব। এখানে অনেকে নাকি কালো শাড়ি পরা এক মুন্ডহীন নারী মূর্তিকে দেখেছে। বেশান্ত অ্যাভিনিউ রোড চেন্নাইয়ের এই রাস্তায় রাতের দিকে প্রায়ই সমস্যা দেখা দেয়। অনেকে বলেছেন রাতের দিকে এই রাস্তায় হাঁটতে গিয়ে তারা অশরীর কারোর হাতে চড় থাপ্পড় খেয়েছেন। বাইক আরোহীদের কাউকে নাকি ফেলে দিয়েছে। করা হয় এক ইহুদি পরিবারের কোন এক সদস্য এখানে দুর্ঘটনায় মারা যান। তার আত্মা এমন কর্মকাণ্ড ঘটান। এছাড়াও এক নারী ও শিশুর অবচ্ছা অবয়ব দেখা যায় এই এলাকায়। দিল্লি জয়পুর হাইওয়ে এই রাস্তার সবটাই ভালো, কেবল ভানগড়ের আশপাশটা ছাড়া। ভারতের সব থেকে ভৌতিক স্পট ভানগড় পেরোতে গিয়ে গাড়ির চালকরা কত রকমের অলৌকিক যে ঘটনা ফেস করেছে তা ইয়াত্তা নেই। মার্ভে অ্যান্ড মাড আইল্যান্ড রোডস মুম্বাই। এখানে প্রায়শই এক নববধূকে দেখা যায়। কথিত আছে এই বধূটিকে নাকি তার স্বামী নিজে হত্যা করেছে। হত্যা করার পর সে নববধূকে গাড়ি চাপা দিয়েছে। রাতের দিকে অনেকে তার কান্নার আওয়াজ শুনতে পান। অনেকে তার অস্পষ্ট ও স্পষ্ট অবয়ব দেখা যায়। এই আত্মা কারো কোনো ক্ষতি করে না, কিন্তু রাতের নির্জনে সড়কে তার উপস্থিতি গাড়ি চালকের অস্তিত্বের কারণ হয়ে দাঁড়ায় বটে। ভাই, এ ছিল আমার কিছু ভৌতিক ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। শুনছেন ভৌতিক 90.8। Yes,
শুনছেন ভৌতিক 90.8। ঠিক এই মুহূর্তে আর যে কনক এবং ফিরোজ খান আপনার সাথে রয়েছি। ফেসবুক মাধ্যমে আমাদেরকে অনেকেই কমেন্ট করছেন এবং ঠিক এই মুহূর্তে আমরা যে ঘটনাটা শুনে ফেললাম, অনেকটা বিশ্বাসযোগ্য একটা ঘটনা, এবং যে ঘটনাটা শুনে সত্যি একেবারে ভেতরে হারিয়ে গিয়েছিলাম। আপনি কি করছেন, কি ভাবছেন এই ঘটনাগুলো নিয়ে, সেই কথাবার্তাগুলো লিখে আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতেই পারেন। চলে যাবেন facebook.com/asianvideo সেই ঠিকানা। এবং শুরুতেই আমাদের সাথে রয়েছেন এমডি উজ্জেদি, তিনি বলছেন খুব ভয় লাগছে। রাইট, রয়েছেন আমাদের সাথে জাকির, তিনি বলছেন আমাদেরকে যে নারায়ণগঞ্জ থেকে ভাইয়া পড়ছেন না কিসের জন্য কনক ভাই প্লিজ বলে দাও। অলরাইট, আমি পড়ে ফেলেছি অলরেডি আপনার কমেন্টটি, সো হোপফুলি আপনি রাত 2টো পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সামির ভাই তিনি বলছেন কনক ভাই আমি নিউজ লিসেনার ফ্রম উত্তর বাড্ডা, ইটস সো এনজয়েবল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্ট। রয়েছেন আমাদের সাথে রিয়াল বয় রবিন, তিনি বলছেন ভাই আমার কমেন্টটা পড়বেন প্লিজ। অফকোর্স পড়ে দিলাম। রয়েছেন আমাদের সাথে কাউসার আহমেদ, ঠিক এই মুহূর্তে আমাদেরকে আরো অনেকেই কমেন্ট করেছেন। ইয়ামিন খান আশরাফুল, তিনি বলছেন কনক ভাই 3 নম্বর স্টোরিটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। অলরাইট, একদম আপনার সাথে আমার একেবারে এই জিনিসটা মিলে গেছে। ইনফ্যাক্ট আমার কাছে সেরকমই মনে হচ্ছিল যে 3 নম্বর স্টোরিটা অনেক বেশি ভয়ঙ্কর। রয়েছেন শাহিন আলম, তিনি বলছেন ফিরোজ ভাইয়ের কোনো তুলনা হয় না, অসাধারণ। অফকোর্স আমার নিজের কাছে সেটাই মনে হয়। রয়েছেন শাকিল, তিনি আমাদেরকে বলছেন যে ভাবছি একা একা শুনছি, খুব ভালো লাগছে। রয়েছেন অর্থ আহমেদ, তিনি বলছেন কনক ভাই আমি একা বাসায় ভৌতিক শুনছি, খুব ভয় লাগছে, আরো ভয় পেতে চাই। রাত 2টো পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা একজন শ্রোতাকে নিয়ে আমরা চলে যাব, তার কাছ থেকে ঘটনা শুনবো। এবং তারও আগে ঠিক এই মুহূর্তে আমরা বেশ কিছু কমেন্ট এবং SMS গুলো পড়ে নিতে চাই। SMS করুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথা লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। আমাদের সাথে লিখেছে ঐশী আছে, আমাদের সাথে উত্তরাতে লিখেছে আমি রুমে লাইট অফ করে একা একা শুনছি, খুবই ভয় লাগছে। ওকে, লিখেছে মিরপুর থেকে তুষার, প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছে, শুনছে খুব ভয় পাচ্ছে। ইয়ামিন আছে ফ্রম সিদ্দিরপুর থেকে আমাদের সাথে প্রথম শুনছে, আপনাকে স্বাগত জানাচ্ছে ভৌতিক 90.8। লিখেছে ঋতু সাভার থেকে আমাদের সাথে তামান্না আছে মালিবাগ থেকে, আমি আর আমার বোন আলিফ মিলে শুনছি, ভয় লাগছে। এমনটি লিখেছে আমাদের খাইরুল আছে জয়দীপুর থেকে আমাদের সাথে, গাজীপুর থেকে লিখেছে মেহের সাভার থেকে লিখেছে আমি আর আমার মা শুনছি, মার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। মামুন আছে আমাদের সাথে টঙ্গী থেকে, শেম আছে আমাদের সাথে রাকিব সরকার ফ্রম লালবাগ থেকে আছে আমাদের সাথে, কনক ভাই অ্যান্ড ফিরোজ ভাই আপনাদের শুনছি, খুব ভালো লাগছে। আমি লিখেছে এমডি জুবাইর আছে বনশ্রী থেকে, ওয়াসাম স্টোরি ওয়াসাম শো, থ্যাংকস জানাচ্ছে ভৌতিকে, ওয়েলকাম আপনাকে। মেহেদি টঙ্গী থেকে ফিরোজ ভাই, ওকে। আমাদের সাথে আছে রোকন আহমেদ আছে আমাদের সাথে আছে রাহিক, লিখেছে নাদিয়া, লিখেছে ঢাকা থেকে স্টোরিগুলো খুবই ভালো লাগছে, আই হোপ টুডে আর স্টোরিগুলো আরো ভালো লাগবে। আমাকে লিখেছে প্রসঞ্জিৎ আছে ঢাকা থেকে, তিনি শুনছে আমাদেরকে অনেক ভালো লাগছে, প্রথম গল্পটা তার ভালো লাগছে। রোমিও আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, ওয়াসাম লাগছে। আমাদের লিখেছে আমাদের সাথে আছে মোবারক মাফিয়া জয়দীপপুর থেকে, শুনছি খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। এবং এমনটা করে আমাদেরকে ফেসবুকে এই মুহূর্তে নীলাঞ্জনা শুনছেন নাইম, আবু আহমেদ নাইম, এবং অনেকেই শুনছেন। আপনি যদি কমেন্ট করতে চান facebook.com/asianvideo সেই ঠিকানায়। আমরা চলে যাবো একজন শ্রোতার কাছে, এবং কে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্লিজ আপনি আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাব হোসেন অন্তু। রাইট, আপনি কোত্থেকে এসেছেন? আমি উত্তরা থেকে এসেছি, আমি ঢাকাতে থাকি, উত্তরা গলিপাড়াতে আমার বাসা। আচ্ছা আচ্ছা। এবং আজকে আপনি যে ঘটনাটা শেয়ার করবেন সেই ঘটনাটা মূলত কার ঘটনা? এই ঘটনা হচ্ছে এটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। কোন সালের ঘটনা? এটা 2012 শেষের দিকে একটি ঘটনা। আচ্ছা, একেবারে শেষের দিকে, মানে আজকে থেকে প্রায় 3 বছর আগের ঘটনা। সো হোপফুলি একেবারে কাঁচা একটা গল্প। আমরা তাহলে শুরু করি ঘটনাটা। ঘটনাটা শুরু হয়, আমি প্রথম ভর্তি হতে যাই ঢাকা গোথেন ইনস্টিটিউটে। ওইখানে চান্স না পাওয়ার কারণে আমাকে চিটাগাং যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একটা এডুকেশনাল সোসাইটি যেখানে আপনি গিয়ে ভর্তি হতে পারেন না, এটার জন্য চিটাগাং চলে যান। চিটাগাং চলে যাই। আচ্ছা, ওকে। চিটাগাং এ আমি সাডেনলি চলে যাওয়ার কারণে কোনো থাকার জায়গা পাইনি। এই কারণে আমাকে একটা হোটেলে উঠতে হয়। হোটেলটা বলতে গেলে অনেকটা পুরনো, আর আমার আগের কোনো এক্সপিরিয়েন্স ছিল না একটা লং টাইম ধরে হোটেলে থাকার। আমি ওইখানে প্রায় 20 দিনের জন্য উঠি। এরপরে যে আমি একটি বাসা পাবো, যে বাসাতে আমি থাকতে পারবো। এবার দীর্ঘ 20 দিন আপনাকে সেই হোটেলে থাকতে হবে? হ্যাঁ। ভাই, তারপর শুনি আমরা। তারপর আমি হোটেলে উঠি, তো ঠিক দুপুরবেলা যে উঠি, ওঠার পর আমার জিনিসপত্র রেখে আমি ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পর আমি একটি ঘুম দিই। ঘুমের অবস্থায় আমি একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখতে পাই। সেই স্বপ্নটা ছিল যে আমার কিছু পরিচিত লোক আসছে আমার সাথে দেখা করার জন্য। তো তারা আমাকে বলতেছে চলো আমরা বাইরে ঘুরতে যাই। তো আমার ঘুমের ভিতরে আমি আমার খাট, আমার রুমটাকে দেখতে পারতেছি।
আচ্ছা, আপনার মানে ঘুমের মধ্যে আপনার ঢাকায় যে বাড়ি সেই ঘাট? আমি হোটেলটাকে দেখতে আচ্ছা আচ্ছা, পাচ্ছি। ওকে। তো ওই হোটেলের আমি শুয়ে আছি, তো আমাকে যারা ডাক দিতেছে, মানে তারা অনেক আগেই মারা গেছে। তো তারা আমাকে ডাক দিতেছে, বলে আসো। যখনই আমার জিনিসটা মনে পড়ে যে তারা তো এই পৃথিবীতে এখন নেই, তো আমি মানে আমার সাডেনলি ঘুমটা ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি কি আমার ডান হাতটা অবশ হয়ে আছে। ও মাই গড। এরপর থেকে আমার ওইখান থেকে মানে নার্ভাস ফিল করা শুরু করি যে আরো কি হবে, এই হোটেলে থাকতেছি কিন্তু থাকতে হবে আমাকে, কোনোভাবে আমি চলে যেতে পারবো না। আচ্ছা। এরপর একদিন রাত 1টার মতো বাজে, তো আমি এখন ঘুমানোর জন্য চেষ্টা করতেছি, ঘুমাবো। তো আমি শুনতে পাই যে আমার করিডোর দিয়ে একটি ট্রলি নিয়ে যাচ্ছে। তো ট্রলিটা আমার রুমের ডোরের পাশ থেকে আর কি চলে যাচ্ছে। এটা আনুমানিক কটার দিকের ঘটনা? এটা 1টার পর। আচ্ছা আচ্ছা, ওকে। 1টার পরে। তো আমি জিনিসটা শুনে আমি চিন্তা করলাম এটা তো একটি ওল্ড হোটেল, তো এইখানে তো এই ট্রলি থাকার কথা না। আচ্ছা। কারণ তারা খাবার সার্ভিস করে, যারা ওয়েটার আছে, তো তারা তো হাতে নিয়ে করে। আচ্ছা। তো এটা শুনে আমি অনেকটা ভয় পাই। তো আমি চেষ্টা করি যে এই আওয়াজটা কোথা থেকে আসে আমি দেখার জন্য। গেটটা খুলেই সঙ্গে সঙ্গে আমি বাইরে যেয়ে দেখি কিছু নাই। আচ্ছা। তারপর হোটেলের ওয়েটার একদিন আমাকে বলে, ভাই আপনি রাতের বেলা কই যান? আমি বলি, কই যাই মানে? আমি তো কোথাও যাই না। বলে, না আপনি তো রাতের বেলা বের হন বাসা থেকে, মানে হোটেল থেকে। আমি বলি, কয়টার সময় সেটা? বলে 3টার পরে। আমি বলি, আপনাকে ওইটা বললো যে আপনাকে তো আমি একদিন আপনার রুমে দিয়ে আসছি। আমি বলি, তো আমার এসব মনে নেই। বলে, আপনি বাইরে যাওয়ার চেষ্টা করছেন অনেকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি আমাকে নিয়ে বারবার রুমে দিয়ে আসছে। তো এরপর ওই হোটেলটা মানে আমি ছেড়ে চলে যাই, আবার ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে ব্যাক করার পর তারপর আমি যে নতুন বাসাটা পেয়েছি আর কি, ওই বাসাটাতে যে এখন উঠবো। তো আমি ওইটা যাই, জায়গাটার নাম হচ্ছে চিটাগাং এর সুগন্ধা আবাসিক এরিয়া। ওই জায়গাটা এক সময় অনেক ডাস্টবিন ছিল। তো আপনারা তো জানেন যেখানে ডাস্টবিন থাকে সেই সব জায়গাগুলো অনেক একটু বেশি হরর ক্যাটাগরি হয়ে থাকে হয় আর কি। আচ্ছা আচ্ছা। যদিও এটা এখন আবাসিক এরিয়া, তারপরও ওইখানে কিছু ঘটনা অনেক মানুষের থেকে শুনে গেছে যে অনেক ভৌতিক ছিল। তারপর আমি উঠি ওই বাসাতে। তো একদিন আমাকে একটা বড় ভাই বলল, বলে, অন্তু তুমি একটা কাজ করো, আমার সাথে আজকে পতেঙ্গা যাবা। আমি কি করলাম, ওনার সাথে ভোরের দিক দিয়ে ঠিক 4টার বাজে তখন আমি পতেঙ্গাতে যাই। তো পতেঙ্গা বীজটা দেখার জন্য যে ভোরের বেলা কি মানে কেমন লাগে। যখন আমি পৌঁছাই আর কি সূর্যটা আস্তে আস্তে উঠছে, ঠিক সেই টাইমে আমি ওখানে অনেক পাখি দেখতে পাই। অধিকাংশ পাখি ছিল কাক। আচ্ছা। প্রচুর কাক ছিল। তো তারপর দেখলাম ঠিক সামনে একটা দরবেশের মতো একটা লোক আছে, যে লোকটি সমুদ্রের দিকে তাকিয়ে আছে। তা আমার কিউরিয়াসিটি কাজ করলো যে ওই লোকটাকে আমি জিজ্ঞেস করবো এই জায়গাটা কি সেফ আর আনসেফ। তো আমি যাই ওনার কাছে, যে কথা বলে আমি বললাম যে আমরা যে এখানে আসছি আজকে, এই জায়গাটা কি এখন সেফ? উনি বলল, একদম, আপনি কোনো চিন্তা করেন না, জায়গাটা সেফ। তো আমি পিছন ফিরে চলে যেতে চাই। তো আমার ভাই ছিল ওইখানে একটা পরিচিত, তো ওনার সাথে আমি কিছুক্ষণ হাঁটবো, হেঁটে দেন আমি আমার বাসায় চলে যাব। ওই দরবেশটা আমাকে ডাক দিল, বললো, অন্তু এদিকে আসো। আমি বললাম, এই লোকটা আমার নাম কি হয়ে জানো? মানে আপনি নাম বলেন নাই তাকে? তারপরে সে নামটা বলছি। আচ্ছা, ওকে। সে আমাকে বললো, একটা ব্যাগ থেকে একটা তাবিজ বের করে বললো, এই তাবিজটা কি তুমি চিনো? আমি বলি, না আমি তাবিজটা চিনি না। তখন সে বলল, একটু মনে করে দেখো তো তাবিজটা তুমি চিনো কিনা। আমি বললাম, না আমি তাবিজটা চিনি না। তখন ওই তার সাথে কথাবার্তা শেষ হয়েছে। আমি বললাম, আমি এখান থেকে চলে যাই, লোকটা আমার সময় ওয়েস্ট করতেছে। দেন আমি একদিন রাতের বেলা কারেন্ট চলে গেছে সবার, কিন্তু আমার যে কারেন্ট চলে গেছে সবার, কিন্তু আসছে কারেন্ট, কিন্তু আমাদের ফেসে আর কারেন্ট আসে নাই আমাদের ফ্ল্যাটটাতে। তো আশেপাশে সবার ফ্ল্যাটেই কারেন্ট আছে।
ঠিক সেই মুহূর্তে আমি আমার রুমমেটকে বললাম, ভাই দেখেন তো কি একটা সমস্যা, আমাদের ফ্ল্যাটে কারেন্ট নেই কিন্তু সবার ফ্ল্যাটে কারেন্ট আছে, একটু চেক করবেন। তো গেল, সে চেক করার জন্য কাট আউট গুলো চেক করলো, চেক করার পরে দেখলো কোনোভাবেই কোনো কারেন্ট আসছে না। তারপর সে বললো, ভাই আমার তো কালকে কাজ আছে, আমি একটু ঘুমাই, তো তুমি থাকো। সে ঘুমাতে চলে যায়। তা আমি বারান্দাতে যাই, বারান্দাতে যাওয়ার সময় যাওয়ার পরে আমি চিন্তা করতে থাকি সেই দরবেশটা আমাকে কি বলছিল, যে বলছিল যে এই তাবিজটা চিনো কিনা। ঠিক সেই সময় আমার মনে পড়ে যে এই তাবিজটা আমি চিনি, এই তাবিজটা আমি ছোটবেলায় আমার কাছে ছিল। একদিন আমি বিরক্ত হয়ে তাবিজটা আমার ছাদের থেকে একটা খেজুর গাছের দিকে আমি ঢিলে দিয়ে ফেলিয়ে দিই। ও মাই গড। আচ্ছা, তারপর আমাকে সেই তাবিজটাই সে আমাকে দেখায়। ঠিক সেই সময় আর কি জ্যোৎস্না রাতে আমি দেখতে পাই ওই লোকটি নিচে, ওই দরবেশটাই আমার সামনে, মানে আমি 3 তলায়, সে রাস্তা দিয়ে উল্টো দিকে হেঁটে যাচ্ছে। তো আমার চিন্তা হলো এই লোকটাকে আমার ধরা দরকার, আমার জিজ্ঞেস করা দরকার সে এটা কোথা থেকে পেল। তো আমি কি করি, আমি দরজা দিয়ে বেরোতে যাই, তখন ওই দরজাতে কে জানি জোরে জোরে আওয়াজ করতেছে, অনেক জোরে। তো আমি সাহস করে আর দরজা পর্যন্ত যেতে পারলাম না, তো বিকট আওয়াজ হচ্ছিল। তো আমি কি করলাম, থেমে গেলাম। থেমে যেয়ে আবার পিছনের দিকে তাকিয়ে দেখি রাস্তার দিকে যে দরবেশটা এখন আছে কিনা, দরবেশটি চলে গেছে। এরপর আমি কারেন্টের লাইন চেক করে দেখলাম যে এখনো কারেন্ট আসতেছে না, কেন, সবার ওইখানেই কারেন্ট আছে। তো আমার বড় ভাইটা যে ছিল তাকে আমি আর ডিস্টার্ব করিনি, তো আমি যে শুয়ে পড়ি, কারণ আমি সেই সময় অনেক ভয় পেয়েছিলাম। তো বড় ভাইটা ঠিক ফজরে আজানের পরে উঠার পর আমি বললাম, ভাই এখন কি একটু কাট আউটটা চেক করে দেখা যায় কারেন্টটা কি আসে নাকি। সে বলতেছে, দেখো এখানে তো ল্যাপটপ আছে, ল্যাপটপের তো ঠিকই লাইট জ্বলছে, মানে চার্জারের, কিন্তু ল্যাপটপে কারেন্ট নেই, জিনিসটা এরকম কেন, এরকম তো কোনো সময় আমি দেখিনি। তারপর সে গেল, আমি গেলাম, দুজনে মিলে কারেন্টটা ঠিক করার চেষ্টা করলাম, কিছুই করলাম না। গেলাম, কাট আউটটা উঠালাম, নামালাম, কারেন্ট এসে পড়লো। আচ্ছা, এর মানে হচ্ছে সবকিছু আগে থেকেই ঠিক ছিল এবং পুরোটা একটা রহস্য, সেই লোকটার আগমন, তারপরে তাবিজ, তারপরে তাকে ধরতে না পারা, এবং পুরো ব্যাপারটা আপনার কাছে অনেক বেশি করে হরর মনে হয়েছে। ইনফ্যাক্ট সেই ছোটবেলায় হারিয়ে যাওয়া তাবিজ সেই লোকটার হাতে পুনরায় দেখতে পাওয়া, সত্যি এটা অন্যরকম একটা ব্যাপার। এবং ফাইনালি আপনি এই একই জিনিসকে আবার দেখেছেন কখনো? এই জিনিসটা আমি দেখি নাই, কিন্তু আমার ওই রাতের বেলা চলার ঘটনাটা আমার সাথে আরেকবার ঘটেছে। যে আমি একদিন রুমে ছিলাম, চট্টগ্রামের কোর্স শেষ করে আমি যখন বাসায় আসি, আমি অনেক টায়ার্ড ছিলাম ওই সময়। তো আমি ওই সময় ঠিক আবার একটি স্বপ্ন দেখতে পাই। সেই স্বপ্নটা এরকম ছিল যে তোমার একটা ফ্রেন্ড আছে, মানে আমার একটা ফ্রেন্ড আছে, যে ফ্রেন্ডের সাথে আমি ফেসবুকে চ্যাটিং করতেছি, কিন্তু ওই ফ্রেন্ডটা এখন আর নাই। আমাকে অন্য আরেকটি ফ্রেন্ড মেসেজ করে পাঠাইছে যে তুমি যার সাথে এখনো চ্যাটিং করতেছো স্টিল, সে কি এখনো বেঁচে আছে, তুমি একটু ইনশিওর হতো। তখন আমি আর কি, আমার সাথে আমার কিছু ফ্রেন্ড ছিল, তো আমি জিজ্ঞেস করি যে ঘুমটা ভেঙে যায় আমার হঠাৎ করে। তখন আমি একটা জিনিস ফিল করতে পারছিলাম যে আমার বাসার নিচের থেকে বারান্দা হয়ে একটা জিনিস আমাকে ধরার চেষ্টা করতেছে, খুবই হেভি জিনিসটা, যেটা আমাকে, মানে আমি ওটা থেকে ছুটতে পারতেছি না। তো আমি খুব কষ্ট করে অনেকক্ষণ পরে মানে আমি বলি যে আমাকে বাঁচাও। এটা যখন আমি বললাম, তখন আমার ফ্রেন্ড ছিল সঙ্গে, তারা আমাকে যে ধরার পর দেখে যে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম যে আমার সাথে আসলে কি হয়েছে, তোমরা কি কিছু বলতে পারো আমাকে। তখন তারা বলল, তুমি এই ঘুমের ভিতরে বাইরে যাওয়ার চেষ্টা করছিলে আরেকবার, তো তুমি মানে কোথায় যেতে চাইতেছিলাম। তখন আমি বলে বাইরে যাওয়ার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে আমি, মানে তারা আমার বাইরে যেতে দেয়নি। এই ধরনের ঘটনা কি এখন আপনার সাথে ঘটে? এখন কি আপনি বাইরে যান মাঝে মধ্যে ঘুমের মধ্যে? এখন আমি বাইরে যাই কিনা বলতে পারলাম না, কিন্তু আমি সবসময় আমার রুম লাগিয়ে আমি ঘুমাই। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ প্রথম ঘটনা শেয়ার করবার জন্য আপনার কাছ থেকে। আবারও ফিরবো আমরা, বাট এই মুহূর্তে বেশ কিছু কমেন্ট এবং SMS নিতে চাই। শুনছেন ভৌতিক 90.8। SMS এর মাধ্যমে আপনার মতামত লিখে জানান দিন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদেরকে লিখেছে রিয়া ফ্রম ডাবরা থেকে, আমি তোমাদের নিউ ফ্রেন্ড, অনেকদিন ধরে তোমাদেরকে শুনছি, আজকে প্রথমে SMS করলাম।
প্রথম স্টোরিটা অনেক ভালো ছিল, সাথে আছে এমনটাই লিখেছে আসিফ আছে আমাদের সাথে, বেজুম বাজার থেকে শুনছি, এসএমএস কেন পড়ছি না। জাহাঙ্গীর আছে আমাদের সাথে, মনিরা লিখেছে মোহাম্মদপুর থেকে শুনছি, মিউজিকটা আর একটু কমানোর কথা বলেছি, নিঃসন্দেহে চেষ্টা করছি। বিপ্লব আছে আমাদের সাথে লিখেছে, আশা করছি অনেক ভালো লাগবে। আমাদের লিখেছে আমাদের সাথে আছে জাকির আছে কেরানীগঞ্জ থেকে, রোহন আছে ফ্রম গাজীপুর থেকে, প্রথম গল্পটা তার অনেক অনেক ভালো লাগছে। লাবিব বীরপুর থেকে অনেক ভয় লাগছে। শিহাবুদ্দিন আছে আমাদের সাথে শান্তিনগর থেকে, অনেক ভয় করছে আমার। শফিক আছে আমাদের সাথে মতিঝিল থেকে, সে এবং তার ফ্রেন্ড মিলে শুনছে। শামীম চৌধুরী আছে আমাদের সাথে, ফারাবি ফ্রম মিরপুর থেকে আছে আমাদের সাথে, আমি নয়ন মিরপুর 1 নম্বর থেকে শুনছি, প্রথম শুনছি খুব অ্যান্ড হচ্ছে তার সাথে শুনছে, তার বন্ধু সোহেল শুনছেন এমনটাই লিখেছে। হক হোসাইন আছে আমাদের সাথে, রিমেল আছে আমাদের সাথে নুহাস আছে গান্দিরা থেকে, ফারাবি পল্টন থেকে শুনছে, খুবই ভয় পাচ্ছে, প্রথম গল্পটা তার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো এবং মাচ। ফেসবুকে কিন্তু অনেকে লিখছেন, যাদের মধ্যে ইরফান সাবির, তিনি বলছেন শুনছি নারায়ণগঞ্জ থেকে, ওকে 4 স্টোরিটা 4 নম্বর স্টোরিটা খুব বেশি রকমের ভালো লেগেছে আপনার সাথে। এবং এই মুহূর্তে আমাদের সাথে শিহাব হোসেন অন্তু রয়েছেন আজকের শ্রোতা, তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনা শুনবো এবং প্রথম ঘটনাটা কেমন লেগেছে আপনাদের কাছে চাইলে কিন্তু আপনি facebook.com/asian radio সেই ঠিকানা যেতে পারেন এবং আমাদেরকে কমেন্ট করে ফেলতে পারেন। রয়েছেন আমাদের সাথে আরেকজন মহিউদ্দিন, তিনি বলছেন ডেমরা থেকে শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। আয়নাল হক তিনি বলছেন আমাদেরকে শুনছি ঢাকা মধুমতি থেকে, আমি ময়মনসিংহের ছেলে। রাইট, আয়নাল আমাদের সাথে, তিনি ময়মনসিংহ থেকে রয়েছেন। নীল হাজরা নাদু বলছেন কনক ভাই, আমি তন্ময় উত্তরা দলিপাড়া থেকে এখানের ঘটনাটাই শুনছি, আমি আজ আপনাদের শো প্রথম জানলাম আর প্রথম শুনছি এবং প্রচন্ড ভয় লাগছে। ধন্যবাদ জানিয়েছেন আমাদেরকে নীল হাজরা নাদু, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে এই মুহূর্তে সাথে থাকবার জন্য। এবং আমাদের সাথে এই মুহূর্তে দলিপাড়ার অন্তু রয়েছেন এবং হোপফুলি আপনি তার প্রথম ঘটনাটা এনজয় করে ফেলেছেন। রয়েছেন আমাদের সাথে বাশির খান, তিনি বলছেন আমাদেরকে হে ভাই কেমন আছেন, আমি আপনাদের সাথে রাত 2টো পর্যন্ত রয়েছি, থ্যাংক ইউ সো মাচ। স্পাইক শিরাত, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোস। রাইট, দুলাল মরণ তিনি বলছেন ভাই কামরাঙ্গীর চর থেকে শুনছি, ভাল লাগছে প্লাস ভয় লাগছে। রয়েছেন বশির খান, তিনি বলছেন কেমন আছেন, আমি আপনাদের সাথে রয়েছি, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে আব্দুর রহমান বিশ্বাস, তিনি বলছেন ঢাকা যাত্রাবাড়ি থেকে বলছি, গল্প শুনে খুবই ভয় লাগছে কিন্তু কোনটা মিথ্যা বোঝা যাচ্ছে না। সো আপনার কাছে আমার মনে হচ্ছে যে প্রত্যেকটা ঘটনাই সত্য মনে হচ্ছে। সো দ্যাটস অল আপ টু ইউ। এবং আমরা ভূত আছে কিংবা নেই কিংবা ভূতে বিশ্বাস করবেন কি করবেন না সেই ব্যাপারটা নিয়ে আমরা একেবারে তর্ক কিংবা বিতর্কে যাব না। সো অফকোর্স সেটা টোটালটাই হচ্ছে আপনার ব্যাপার। নাইম ফেরদৌস রনি, তিনি বলছেন কনক ভাই এত ভয় লাগছে কিসের জন্য, এবং খুব সম্ভবত আপনি এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলেছেন, দ্যাটস ওয়াই। আশিক সৌরভ তিনি বলছেন যে কিসের জন্য আমরা ভয় দেখি। জান্নাতুল ফেরদৌস জ্যোতি বলছেন নাইস স্টোরি। বশির খান আমাদের সাথে রয়েছেন অ্যাঞ্জেল তাবান্না, তিনি বলছেন ফার্স্ট শুনছি এবং কমেন্ট করছি বাট পড়া হচ্ছে না, তো আমরা আপনার কমেন্টটা পড়ে ফেললাম। চলে যাচ্ছি শিহাব হোসেন অন্তুর কাছে এবং তার কাছ থেকে আমরা এই পর্যায়ে শুনবো দ্বিতীয় ঘটনা। বিফোর দ্যাট, এই মুহূর্তে আমাদেরকে যারা শুনছেন চাইলে কিন্তু আপনি স্টুডিওতে আসতে পারেন শিহাব হোসেন অন্তুর মতো করে। যদি আসতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR, স্পেস দিয়ে লিখতে হবে B 90.8, অর্থাৎ ভৌতিক 90.8 এর শর্ট ফর্ম, দেন স্পেস আপনার নেম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে তার সিগনেচার নাম্বার which is 2323। যাদের কাছে ঘটনা রয়েছে এবং স্টুডিওতে আসতে পারবেন না তাদের জন্য রয়েছে আরেকটি ওয়ে, এবং সেটি হচ্ছে লিখে আমাদেরকে পাঠাতে পারেন। আমরা চেষ্টা করবো সেটি ফিরোজ খানের কণ্ঠে শোনার জন্য, এবং লিখে সেটি চাইলেই আপনি facebook.com/ভৌতিক 90.8 এই পেজে আমাদেরকে ইমেল করে দিতে পারেন। এবং এর বাইরে যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে ভৌতিক 908@gmail.com এই ঠিকানায় আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন। আমরা চেষ্টা করবো সেটি অর্ডার করবার জন্য। শুনছেন ভৌতিক 90.8। ইয়েস, শুনছেন ভৌতিক 90.8 এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন উত্তরা দলিপাড়া থেকে শিহাব হোসেন অন্তু, যার কাছ থেকে আমরা প্রথম ঘটনা শুনে ফেলেছি, যিনি ঘুমের মধ্যে এখানে ওখানে যান এবং নিজের অজান্তেই সাধারণত এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। এবং এর আগেই তার সাথে আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা হচ্ছে তার ছোটবেলা যে তাবিজটা তার সাথে ছিল সেই তাবিজটা একটা টাইমে সে ছুঁড়ে ফেলে, এবং যখন তার থেকে বহু বছর পর 2012 সালে সে চিটাগং একজন দরবেশের কাছে এই তাবিজটা তার হাতে দেখতে পায়, যা দেখে তিনি রীতিমতো অ্যাস্ট্রোনিস্ট হয়ে যায়। এবং আমার তার কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম বেশ কয়েকটা ব্যাপার জানতে পেরেছি, যার মধ্যে মেজর ব্যাপার ছিল এই তাবিজটা। সো আমরা এই মুহূর্তে আপনার কাছ থেকে কোন ঘটনাটা শুনবো শিহাব হোসেন অন্তু? এই ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড থেকে শোনা। সেই ফ্রেন্ডটি থাকে জার্মানিতে, তাদের একটি ছোট্ট ফ্যামিলি আছে। সো আপনি এই মুহূর্তে এখন তো জার্মানিতে থাকছেন, রাইট?
জি, আমি জার্মানিতে পড়াশোনা করতেছি, আপনার একটি অ্যাপ্লাইড ইউনিভার্সিটি ডেকেনডর্ফ, এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিজম ম্যানেজমেন্ট, হেলথ অ্যান্ড মেডিকেল ট্যুরিজম নিয়ে। তো এইখানে আমার ক্লাসমেটের কাছ থেকে এই ঘটনাটা শোনা, তার ফ্যামিলির সাথে ঘটনাটা ঘটে গেছে। তো এই ঘটনাটা তার ছোটবেলায় ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। জি প্লিজ প্লিজ আপনি শুরু করুন। তো আমি একদিন আমরা সবাই বসেছিলাম, তো বসে বসে ভূতের গল্প শেয়ার করছি একজন আরেকজনের সাথে। সে বলল যে আমারও একটি ভূতের গল্প আছে যেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটা কিরকম। তো ও বলল যে আমার আব্বুর কাছে একটা সময় খুব কম টাকা ছিল, এই কারণে সে একটি বাড়ি কিনতে পায় একটু গ্রামের দিকে, জার্মানিতে সেটা। তো সে বাড়িটি সে লেট না করে কিনে ফেলে, এত কিছু চিন্তা করে না। তো বাড়িতে কেনার পর তারা যখন বাড়িটাতে উঠে, তখন তাদের সাথে ছিল একটি বিড়াল, আর তাদের তিন বোন আর তার বাপ এবং তার মা। 3 বোন, বাবা মা, এবং এর বাইরে একটি বিড়াল ছিল যেটি তারা পালতো, এবং তাদের কাছে টাকা পয়সা শর্ট ছিল বলে একেবারে গ্রামের দিকে তারা একটা বাড়ি কিনে, তাই তো? গ্রামের দিকে বাড়ি কিনে, বাড়িটা অনেক দূরে, মেইন শহর থেকে প্রায় বলতে গেলে 50 কিলোমিটার দূরে। আশেপাশে কোনো শপিং মল নেই, তো তাদের যদি কোনো কিছু কিনতে হয় একদিন সময় করে শহরে যেয়ে কেনাকাটা করতে হয়। আচ্ছা আচ্ছা, তারপর আমরা শুনি। তারপর বাড়িটি কেনার পর তারা যখন বাড়িটাতে প্রথম ওঠার জন্য চেষ্টা করে, তখন ওই বিড়ালটি বাড়ির ভিতরে যেতে চাচ্ছিল না। তখন তারা অনেকভাবে চেষ্টা করে বিড়ালটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই যায়নি। তারপর ওই রাতের বেলা বাইরে বেঁধে রাখে। তো ওর বাবা ছিল, বিড়ালটা দেখতেছিল আর কি জানলা থেকে যে বিড়ালটা ঠিক আছে কিনা। বিড়ালটা অনেক আওয়াজ করতেছিল আর চিৎকার করতেছিল। সেই রাতের ঘটনা, সেই রাতেই। এবং আলটিমেটলি শেষ পর্যন্ত বিড়ালটা বাহিরেই ছিল এবং তারা ভিতরে ঢুকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সকালবেলা তারা মানে রাতে ঘুম দেয়, সবাই অনেক টায়ার্ড ছিল। তো রাতে ঘুম দেওয়ার পর সকালে উঠে দেখে কি বিড়ালটা মারা গেছে। তো তারা এটা নিয়ে অনেক আপসেট হয়ে যায়। তাদের একটা থিঙ্কিং এসে পড়ে, এই বাসাটা আমাদের জন্য সেফ না, এবং এই বাসাটাতে কিছু আছে। ফার্স্ট দিনেই এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, তারা এটা ভালো মতো মেনে নিতে পারেনি, খুব স্যাড হয়ে গেছিল সবাই। জি জি জি। তারপর তারা যখন রাতের বেলা ঘুমাতো, তো তার যে আম্মু ছিল, তার আম্মুকে যখন ঘুমায় মানে বললো যে তার শরীরে অনেক দাগ পাওয়া গেছে। সে রাতের বেলা, এটা কি বিড়ালের শরীরে? না, তার আম্মু যে ছিল, আমার ফ্রেন্ডের যে আম্মু ছিল। তো রাতের বেলা কোনো ব্যথা পায়নি, কিছু হয়নি, শরীরে এত দাগ আসছে। তো ডাক্তারের কাছে যায়, ডাক্তারও কোনো ট্রিটমেন্ট করতে পারতেছে না যে দাগগুলো কোথা থেকে আসলো, কোন সোর্স খুঁজে বের করতে হবে। তো কোনোভাবেই পায়নি। এরপর ওর যে ছোট বোনগুলা ছিল 3 জন, তো 3 জনের সাথেও অনেক ঘটনা ঘটে। একটা ছোট যে মেয়েটা ছিল, ছোট মেয়েটা বলে আমি তো আমার একটা ফ্রেন্ড পেয়েছি এখানে। বলে ফ্রেন্ডটা কে? বলে তোমরা দেখো না ওই জায়গায় আছে। ওরা সবাই দেখে, কিন্তু জানলার পাশে কোনো কেউই নেই। আচ্ছা 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 আচ্ছা। তখন বলে না, তোমার সময় হলে দেখতে পারবা, ওই ভূতটা আমাকে বলেছে তুমি সময় হলে দেখতে পারবা। তখন তারা বলে ছোট মানুষ হয়তো বা দুষ্টুমি করতে, মাঝে মাঝে বকছে হয়তো বা। তারপর একটা সময় যে ওদের যে ছবিগুলো ছিল বাসায় নতুন করে মানে লাগানো হয়েছে, সেই সব ছবিগুলো সব ফেটে গেছে। তো ছবিগুলো যখন ফেটে গেছে, তারা খুব স্যাড হয়েছে যে মানে দেয়ালে যে ছবিগুলো লাগিয়েছিল কোনো এক অজানা কারণে সবগুলো ছবি ফাটা ছিল, যেটা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। এটা কততম রাতের ঘটনা? এটা 2-3 রাতের মধ্যে, মানে প্রত্যেক দিন কোনো না কোনো ইনসিডেন্ট সেই বাসায় ঘটছে। আচ্ছা আচ্ছা। দেন তারপর পুরানো বাসা যেহেতু, তারা বাসাটা ক্লিনিং করার জন্য স্টোর রুম থাকে নিচে, গেছে নিচে স্টোর রুম গুলো চেক করছে, দেখলো যে নিচের স্টোর রুমটা অনেক ময়লা। আচ্ছা। দিক দিয়ে ওর যে আব্বু ছিল, সে জবের জন্য বাইরে যাবে, 2-3 রাতের জন্য থাকবে না। তখন তার আম্মু ওই স্টোর রুমটা পরিষ্কার করে আর বলে যে বাচ্চা কাচ্চাদের যে তোমরা এখানে আসবা না, এটা আমি পরিষ্কার করছি, এটা পরিষ্কার হওয়ার পর তোমরা আসবা। আচ্ছা। দেন রাতের বেলা আবার দেখা যায় যে ওর আম্মুর গায়ে আরো দাগ বেড়ে গেছে। এদিক থেকে ওর যে আরেকটা ছোট বোন ছিল, মেজো বোনটা যেটা, সেই মেজো বোনের গায়েও অনেক ব্যথার দাগ পাওয়া গেছে। তারপর ওর যে বড় বোন ছিল, বড় বোনটা বলে যে আমার খাটে কে জানি
মানে আমাকে টান দিচ্ছে, সে একটা ফিল করতে পারতেছে যে ওকে কে জানি রাত্রেবেলা ডিস্টার্ব করে, মানে এই খাটেই। ও যে ঘুমায়, ঘুমানোতে কে জানি ওকে ডিস্টার্ব করে আচ্ছা আচ্ছা রাতের বেলা। তারপর একটা সময় ওর আব্বু ফেরত আসার পর বাসার এরিয়াটার সামনে একটি বড় গাছ ছিল ওল্ড, ওই গাছটির সামনে ওর আব্বু যায় সন্ধ্যার সময়। যাওয়ার পর ওই গাছটির দিকে তাকিয়ে আছে, তো গাছটি না হঠাৎ করে ওর ডাল ছিল, ওই ডালটা দিয়ে না ওর আব্বুর গলায় পেঁচানোর চেষ্টা করতেছে। ঠিক সেই সময় ওর ফ্যামিলি মেম্বার দেখে ফেলছে পিছের থেকে যে এটা কেন হচ্ছে আর কি। তো ওরা কাছে যায়, কাছে যাওয়ার পরপরই ওর আব্বুকে আর কি ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসে। ওই গাছটাও খুব রহস্যময়, গাছটা আর কি মানে অনেক ভয়ঙ্কর ছিল। ও আমাকে যতটুকু ডিটেলসে বলছে এরকম গাছ আসলে বাঁচে না এতদিন, যেহেতু এটা বেঁচে গেছে ওই গাছটাতেও কিছু ভূত থাকতে পারে। সামথিং ইজ হরর। ওকে। দেন তারা খুব নার্ভাস ফিল করে বাসাতে থাকতে, একের পর এক এরকম ঘটনা ঘটছে। তো তারা কি করছে, একসাথে থাকা শুরু করছে ভয়ের কারণে। দেন একসাথে থাকার পরেও তারা অনেক আওয়াজ শুনতে পায়, দেয়ালে কে জানি ধাক্কা দিতেছে, তারপর গ্লাস গুলাতে ফেটে গেছে, তারপর তাদের যে ছবিগুলা টানিয়ে রাখে ওগুলা আবার কে জানি ফেলে দেয়। তো এইভাবে করে তারা বুঝতে পারছে যে এই বাসায় আসলেই কিছু একটা আছে, তারা 100% শিওর। এবার এটা কিভাবে দূর করা যায়, এখন তার যে মা ছিল, তার মা ছিল মুসলিম, তার মায়ের নাম ছিল আসলে। তো সে কি করছে, সে মসজিদে যায় একদিন সময় করে, যে মসজিদে যে এই বিষয়টা শেয়ার করবে মসজিদের যারা মেম্বার আছে, তো তারা যদি কিছু হেল্প করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাওয়ার পর বলে যে আমার সাহায্য দরকার, এরকম ঘটনা ঘটছে। তো এই ঘটনাটা বলার পর ওইখানে একজন মেইন মহিলা ছিল, যেসব মানে সে অনেক কোরআন শিক্ষা নিয়েছে, সে বলল ঠিক আছে আমি একদিন আপনার বাসায় যাব, বাসায় যে ঘটনাটা দেখবো এটা আসলে কি হয়েছে, আপনারা কেন ভয় পাচ্ছেন, আমি এটা সলভ করার চেষ্টা করব। তারপর মহিলাটা একদিন বাসায় আসার পর দেখে কি বাসাটা যখন সে ঢুকতে নেয়, সে তার কাছে একটা মানে ছিল, মানে সে দেখতে পায় আর কি এরকম অস্বাভাবিক কোনো জিনিস যদি থাকে, ভূত পেট আত্মা, সে এটা দেখতে পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ঠিক বাসায় ঢোকার সময় সেই জিনিসটা ফিল করতে পারছে যে there is something। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন তারা আরো বাসাটা ইনভেস্টিগেশন করে, তারা জানতে চায় আসলে কি হচ্ছে এই জায়গাটাতে। তারা শোনার পর জিজ্ঞেস করে আপনাদের সাথে কোন সময় ঘটনাটা ঘটে, বলল ঠিক রাতে 3টার সময় আমাদের সাথে এই ঘটনাটা ঘটে। বললো ঠিক আছে, তাহলে আমরা আজকে রাতেই 3টার সময় এটা ইনভেস্টিগেশন করবো। মানে হচ্ছে 3টার সময় যে ছবি পড়ে যাচ্ছে কিংবা গায়ে দাগ পড়ছে এবং বিভিন্ন রকম ইনসিডেন্টস, রাতে বাইরে যে গাছ জড়িয়ে ধরছে, পেঁচিয়ে ধরছে, সবকিছু একটা সেম টাইমে ঘটে। আচ্ছা, এবং সেটা হচ্ছে রাত 3টা। আচ্ছা, বললো আমি রাত 3টা পর্যন্ত, 3টা থেকে আমি ইনভেস্টিগেশন করব। তো ইনভেস্টিগেশনের জন্য সে যে হিট বাড়ে কমে এটার একটা মেশিন ছিল, সে এটা রুমেতে লাগায়। তারপর নাইট ভিশন ক্যামেরা এসব জিনিস সে রুমেতে সেট করে। তো সেট করার পর ঠিক রাত যখন 3টা বাজে তখন সে দেখে যে এখানে কিছু রং হচ্ছে, সেটা রেকর্ড করার চেষ্টা করে। রেকর্ড ফাইলটা যখন সে দেখার পর দেখে রেকর্ড ফাইলে কোনো কিছু নাই, ডিলিট হয়ে গেছে। মানে কোনোভাবেই জিনিসটা রেকর্ড করতে পারতেছে না। সেই মহিলা বলল যে তাদেরকে, দেখেন এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটা অনেক বেশি পাওয়ারফুল, আর এটা কিছু চাচ্ছে যেটা আপনাদেরকে নিয়েই, তো আপনাদের কাউকে ক্ষতি করবে, দেন এই ভূতটা যেতে পারে, এছাড়া যাবে না। তারপর বলল মেইনলি এটা ওই যে আমার যে ফ্রেন্ডের মাকে নিয়ে, ওই মাকে টার্গেট করছে, এই কারণেই ফার্স্ট দাগ তার শরীরে পাওয়া গেছে। এখন তারা ওই বাসাটা ছাড়ার জন্য চেষ্টা করতেছে যে আমি বাসাটা ছেড়ে চলে যাব, কারণ এখানে জীবন রিস্ক রেখে আর কোনো লাভ নেই। তখন তারা বাসা ছেড়ে চলে যায়। তখন তারা ট্রেনের টিকিট কাটে আর কি, শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, অন্য আরেকটি আত্মীয় বাসায় যায় উঠবে। যখন যায় তখন রাতের বেলা যখন ঘুমিয়ে আছে সবাই, ঘুমের ভিতরে ওর মা ওর ছোট বোনটাকে নিয়ে ওই আগের বাসাতে ফেরত চলে যায়, ওল্ড হাউসটাতে। যখন ওল্ড হাউসটাতে যায়, সে ওই বাচ্চাটাকে যখন নিয়ে গেছে ওইখানে, তো তাকে মারার চেষ্টা করতেছে।
তার পিছে পিছে ঠিক তার হাজবেন্ড তার ফুল ফ্যামিলি মেম্বার গেছে তা কি করতে চায় এটা দেখার জন্য। দেখে তার যে সবার ছোট বোনটা আছে তাকে মারার জন্য চেষ্টা করতেছে। আচ্ছা, এটা কিভাবে মারার চেষ্টা করছে? গলা টিপে তার ঠিক ওই স্টোর রুমটাতে নিয়ে যায় মারার চেষ্টা করতেছে। তারপর তাকে অনেকভাবে আটকে রাখার চেষ্টা করা হয়। তারপর ওই মহিলাটাকে ফোন করা হয়, যে মহিলাটা এই বিষয়গুলা সলভ করার চেষ্টা করতেছে। তারা সবাই একসাথে আসার পর এখন বলে যে আজকে এটার কোনো একটা সলিউশন করতে হবে, অথবা এটা এক্সট্রিম লেভেলের হয়ে গেছে, এটা এখন ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কি হতে পারে এটা আমরা কেউই জানি না। ঠিক ওই সময় পুলিশও আসছিল যে যে ইনভেস্টিগেশন করার জন্য, সেফটির জন্য। পুলিশকেও মারা হয়েছে, ভূত পুলিশকেও মারছে। তো ভূত যখন পুলিশকে মারে, পুলিশ পর্যন্ত ভয় পেয়ে গেছে যে এরকম ঘটনা তো আমি কোনো সময় দেখিনি। আমার মানে পুলিশের সাথে যে ঘটনাগুলো ঘটছিল কোনোটাই স্বাভাবিক কোনো ঘটনা ছিল না। সেই অশরীরী আত্মা কিংবা যেটাই হোক না কেন, পুলিশকেও কোনো না কোনো ভাবে তারা আপসেট করে, হিট করে। এবং ওই ফ্যামিলি মেম্বার যারা ওই বাসার ভিতরে ঢুকেছে সবাই বের হতে পারে, কিন্তু ওই মেয়েটির মা বের হতে পারে না। তাকে কোনোভাবে বের করে নিয়ে যাওয়া যাচ্ছে না। কোনো শক্তি তাদেরকে আটকিয়ে রেখেছে যে ওই রুমের থেকে বের হতে পারতেছে না। সে খুবই ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করে ওই জায়গায়। তারপর তারা কি বলে যে ঠিক আছে, এটার একটা সলিউশন করতে হবে। মহিলাটাকে বাঁধানোর পর ওই স্টোর রুমটাতে নিয়ে যেয়ে তারা কোরআন তালাওয়াত করা শুরু করে। যে মহিলাটা বললো এই কোরআন তালাওয়াতটা যদি সে পুরোটা শুনে, আর আমার মনে হয় সে চলে যেতে পারে। তো কোরআন তালাওয়াত করতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাওয়ার কথা। তো সে বলল আমি শুরু করতেছি। তো ওই মহিলাটা কোরআন তালাওয়াত শুরু করার পরেই একটা ইফেক্ট দেখা যায় যে তার চোখ দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে, কান দিয়ে রক্ত পড়তেছে মেয়েটির মা থেকে। মানে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতেছে। মহিলাটা বলতেছে আপনারা কেউ ভয় পান না, তার সেফটির জন্য আমি কাজটি করতেছি, আপনারা আমার উপর আস্থা রাখেন। সে যতটাই তাওয়াত করতেছে তার ভিতরে অনেক অনেক বেশি ভয়ঙ্কর জিনিস দেখা যায়। একটা সময় সেই মহিলাটার চেয়ারটা হাওয়াতে ফ্লোট হওয়া শুরু হয়। আচ্ছা, যে চেয়ারে সে বসেছিল সেই চেয়ারটা একটা সময় আকাশে উড়ে উড়ন্ত হবে। হ্যাঁ, জি। তারপর ওই রুমের যে লাইট ছিল ওই লাইটটা ফেটে যায়। এখন তো সে কোরআন তালাওয়াত করতে পারতেছে না, তার জন্য ওইখানে মোমবাতি আরো লাইটের ব্যবস্থা করা হয়। তো তারপরও ওই লাইটগুলো নিভে যেতেছে, কোরআন তালাওয়াতটা কোনোভাবে সম্পূর্ণ করতে দিতেছে না। ঠিক এই সময় তারা খুব কষ্ট করে প্রায় 7-8 ঘন্টার পর এভাবে করে কষ্ট করে কোরআন তালাওয়াতটা শেষ করার পর ওই মহিলাটা থেকে যে আত্মাগুলো ছিল, একটা দুটো আত্মা ছিল না, তার ভিতরে প্রায় 5-6টার মতো আত্মা ছিল। সেই আত্মাগুলো একের পর এক বের হয়ে যায়, আর ওই বাচ্চাটাও সেফ হয়, আর ফুল ফ্যামিলি ওই ভৌতিক ওই ভূত থেকে আর কি পুরোপুরি সেফ থাকে। এবং সো দ্যাট ওয়াজ দ্য স্টোরি। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শিহাব হোসেন তো আমাদের সাথে স্টুডিওতে এসে এরকম করে চমৎকার কিছু ঘটনা শোনাবার জন্য আমাদেরকে ফেসবুকে অনেকেই কিন্তু কমেন্ট করছেন। এবং এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সাথে সোহাগ পিকে, তিনি বলছেন ভাই আমি ঢাকা মিরপুর থেকে শুনছি, খুব ভয় লাগছে এবং এই শোটা কন্টিনিউ করবেন প্লিজ। অফকোর্স আমরা ট্রাই করবো কন্টিনিউ করবার জন্য। আরাফাত রহমান বিজয় তিনি বলছেন ভাইয়া প্লিজ কমেন্টটা পড়ে ফেলেছি। আকাশ আহমেদ সবুজ তিনি বলছেন আমি রূপগঞ্জ থেকে বলছি। রাজু আহমেদ তিনি বলছেন ওকে, আপনি আপনার ব্যক্তিগত বক্তব্য দিয়েছেন। হাসনাত খান তিনি বলছেন এপিসোড 5টা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। অলরাইট, এপিসোড 5 এটা অনেক আগের একটা এপিসোড ছিল এবং যেটি fusionbd.com অনেকেই ডাউনলোড করছে, সেখান থেকে রয়েছেন তানভীর রিদওয়ান ভাই। আমি তানভীর রিদওয়ান, সাথেই রয়েছেন আমাদের সাথে রাহাত শেখ, তিনি রয়েছেন আমাদের সাথে ইসমাইল সওদাগর রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, ইসমাইল রানা, এবং আমাদের সাথে রয়েছেন হাফিজুল চৌধুরী সহ আরো অনেকগুলো বন্ধু। আমরা এই মুহূর্তে যেটা করবো বেশ কয়েকটা SMS পড়ে নিতে চাই। আপনি চাইলে আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত হতে পারেন। লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে আছে ঋতু অ্যান্ড তার মার্শালস সার্ভার থেকে নতুন বন্ধু, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ভৌতিক 90.8। আমাদের সাথে রবিন আছে আমাদের সাথে নতুন বন্ধু, অভিজিৎ রায় আছে আমাদের সাথে গ্যান্ডেরা থেকে প্রথম এবং দ্বিতীয় গল্পটি ভালো লাগছে। তানভীর আহমেদ আছে আমাদের সাথে মগবাজার থেকে 3 বন্ধু মিলে শুনছে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, তারা 5 বন্ধু মিলে শুনছে। আব্দুর রহমান আছে আমাদের সাথে, রঞ্জন আছে আমাদের ফতুল্লা থেকে, হুমায়ুন কবির আছে আমাদের সাথে, গাজী আমাদের সাথে আছে, গালিব আছে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে, অলি ফার্মগেট থেকে শুনছে, সালাম জানিয়েছে আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্টোরিগুলো খুবই ভালো লাগছে। রাফিক আছে আমাদের সাথে, চাঁদপুর থেকে
গল্পগুলো খুবই ভালো লাগছে। সাব্বির আছে আমাদের সাথে, ভৌতিক হচ্ছে অসাম এক কিশোর, জাহাঙ্গীর আলম আছে আমাদের সাথে, জুডি হুসাইন আছে আমাদের সাথে ঢাকা থেকে, ভয় করছে তার শুনতে, লাইট অফ করে শুনছে আমাদের সাথে, ফাতেমা আছে আমাদের সাথে, কামরুল আছে, কামরুল অ্যান্ড ইয়াসমিন, তারা দুজন মিলে শুনছে, রাজীব হাসান আছে আমাদের সাথে উত্তরা থেকে, জাহাঙ্গীর আলম আরেকটিবার শুনছে আমাদের সাথে, আবির আছে উত্তরা থেকে, ঈশা আছে আমাদের সাথে গ্রিন রোড থেকে। কিছু ভৌতিক ঘটনা আছে তার নিশ্চয়ই আপনি আমাদের facebook.com/ভৌতিক90.8 সেখানে এসে ইনবক্সে সুন্দর করে বাংলায় আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিবেন। জাকির আছে আমাদের সাথে গাজীপুর থেকে, ইমদাদুর রহমান আছে আমাদের সাথে, জেসিন আছে মিরপুর থেকে, দিন ইসলাম আছে আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই পর্যায়ে আমরা চলে যাবো আরেকটা স্টোরিতে, যে স্টোরিটা আমাদেরকে ইনবক্স করেছেন আপনাদের ভেতর থেকে যে কোনো একজন। চাইলে আপনি আপনার ঘটনাগুলো লিখে সেই ঠিকানায় আমাদেরকে ইনবক্স করবেন, এবং যদি স্টোরিতে এসে ঘটনা শেয়ার করতে চান সেলফোনের মেসেজ অপশনটা গিয়ে লিখে ফেলবেন AR_P90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নম্বর লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। ভৌতিক 90.8। ভাইয়া সালাম নেবেন। আমার ঘটনাটা একদম সত্য। এটা আমার সাথে ঘটা একটি ঘটনা। আমি রিফাত, আমার বাসা ময়মনসিংহে। 2015-তে SSC শেষ করে এখন নার্সিং কলেজে ময়মনসিংহে পড়ছি। আপনি হয়তো বলতে পারেন আমি একজন মেডিকেল পার্সন হয়ে কেন এসব বিশ্বাস করছি। আমি এসবে আগে বিশ্বাস করতাম না, কিন্তু এই ঘটনাটা আমার সবকিছু উলট পালট করে দিয়েছে। তো ঘটনা আসা যাক। সেদিন ছিল বৃহস্পতিবার, আমার বাসা গ্রামে। সেদিন আমাদের পানির টিউবওয়েল নষ্ট হয়ে যায়। পানি আনতে হয় অন্য বাসা থেকে। যে বাসা থেকে পানি আনবো সে বাসায় যেতে 6 থেকে 8 মিনিট সময় লাগে। মানে 2টা ক্ষেত ও একটা পুকুরের পার হয়ে যেতে হয়। বাসার বর্ণনা দেই। সে বাসার সবাই শহরে থাকে। সপ্তাহে একবার কেউ আসে বা আসেও না, তাই বাসার চারপাশটা তেমন পরিষ্কার না। আর পানির কলটা বাসা পার হয়ে যেতে হয়। আর কলের পেছনেই ঘন বাঁশ ঝাড়। সেদিন সন্ধ্যায় আম্মু রান্না করছে। আমি যাই পানি আনতে। সময়টা ঠিক 7টার মতো হবে। সূর্য ডুবে গেছে, তবুও হালকা দেখা যাচ্ছে। গ্রাম তো, তাই অন্ধকারটা বেশি মনে হচ্ছে। তো আমি বাড়িটার পাশ দিয়ে পানির কলের কাছে যাই। পানি ভরে যখন আসব তখন বাঁশ ঝাড়ের কাছে কিছু শব্দ শুনতে পাই। একটু উকি দিয়ে দেখি একটা মহিলা, বয়স আনুমানিক 70 বছরের মতো হবে, কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। মাটি খুঁড়ে খুঁড়ে কি যেন বের করছে। তো আমি ভাবলাম এই সন্ধ্যায় জঙ্গলের কাছে উনি কি করছেন। তাকে আমি বললাম, কে আপনি, কি করছেন ওখানে? তখন তিনি আমার দিকে তাকালেন। আমি দেখলাম উনি সাদা শাড়ি পরা, কিন্তু অন্ধকারে মুখটা কালো ছাড়া আর কিছুই বোঝা যাচ্ছিল না। হঠাৎ করে তিনি কোদালটা হাতে নিয়ে জঙ্গলে চলে যেতে লাগলেন। কিন্তু ওইদিকে কোনো বাড়ি নেই। আমি পেছন থেকে আবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া না দিয়ে বাঁশ ঝাড়ের মাঝে হারিয়ে গেল ওই মহিলাটি। আমি বাসায় এসে আম্মুকে সব বললাম। তখন আম্মু আমাকে গোসল করালেন এবং সেদিন মাছ খেতে দিলেন না। এমনকি এ নিয়ে কিছু বললেন না, শুধু বললেন এটা আমার মনের ভুল। কিন্তু আমি ঠিক দেখেছি সেদিন আমার জ্বর আসে, 2 দিন পর জ্বর ভালো হয়। তো ওই দিন সকাল হলে বাবা মা আর আমি সেখানে যাই, আর সেখানে গর্তটা দেখতে পাই। কিন্তু গর্তে পচা মরা মুরগি আর কুকুরের কাটা মাথা পাওয়া যায়। তারপর আমরা এই রহস্য আজও খুঁজে পেলাম না। আর ভাইয়া, এটাই ছিল আমার ঘটনা। এখন আমার প্রশ্ন হলো যে মহিলাটা কি ছিল? আর আমাদের এলাকার কেউ হলে তো কেন আমার ডাকে সাড়া দেয়নি? আর জঙ্গলি বা কেন হারিয়ে গেল?
এটা হয়তো বেশি ভয়ের কিছু না, কিন্তু একদম সত্য, যা আমি এখনো ভাবতে ভয় পাই। ভালো লাগলে পড়ে শোনাবেন। ধন্যবাদ। আর একটা চমৎকার ঘটনা আমরা শুনে ফেলাম। চাইলে কিন্তু এরকম ঘটনা আপনি আমাদেরকে লিখে আমাদেরকে পাঠাতে পারেন আমাদের facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। যারা আমাকে দেখে এই মুহূর্তে কমেন্ট করছেন facebook.com/asian radio, সেই ঠিকানায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা, এবং কিছুক্ষণের মধ্যে আরো বেশ কিছু কমেন্ট পড়বো। আপনি কমেন্ট করতে থাকুন facebook.com/asian radio সেই ঠিকানা। এবং যারা যারা SMS করতে চান, SMS লিখবেন AR স্পেস নেম লোকেশন এবং তারপর কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। সোহেল তালুকদার, যুবরাজ পলক সহ আর অনেকগুলো বন্ধু রয়েছেন। বাট এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটা স্টোরি শুনে, তারপর এগেইন আপনার পুনরায় আমরা কমেন্ট এবং SMS গুলো পড়বার চেষ্টা করবো। সাথেই থাকুন, শুনতে থাকুন এশিয়ান রেডিও 90.8 FM। ভাইয়ারা, এটা আমার মামার জীবনের ঘটনা। আমরা এখন শুনবো আবুল মিয়ার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভূতের গল্প। আবুল মিয়া। সেদিন ছিল আষাঢ় মাস। আমি বাজার কইরা বাড়ি ফিরতাছি। আমাবস্যা রাত, ঘুটঘুটে অন্ধকার, এক হাত দূরের জিনিসও দেখা যায় না। তখন আবার মেলা রাত, গ্রামের রাস্তা তো, একটা কাকপক্ষীও নেই। তাই তো অনেক ভয়ে আমি অস্থির। বিভিন্ন সূরা আর দোয়া পড়তে পড়তে হাঁটতাছি। আমার হাতে 2খানা ইলিশ মাছ ছিল, 650 টাকা দিয়ে কিনা। রাতের বেলা ইলিশ মাছ নিয়ে বাড়ি ফিরতাছি। ইলিশ মাছ আবার ওনাকে বিশেষ পছন্দ, সে কারণে আমার ডর আরো বাইরে গেল। অবশ্য এখনকার ইলিশে আগের সেই গন্ধ আর স্বাদ নেই। ইলিশ আনতেন আমার নানা। আহারে কি গন্ধ, কি টেস্ট! আইনা নানিরে কইতেন, ও করিমের মা, ইলিশ মাছটা ভালো করে রাইন্দ। তারপর আমি বট গাছে নিচে গেলাম। ওই বট গাছের আবার বিরাট কাহিনী। এই গাছের ডালে ফাঁস দিয়ে কুলসুমা মরছিল। আহারে কুলসুমা দেখতে বড়ই সুন্দর ছিল। স্কুলে আইতো যাইতো, কুলসুমার সাথে রং তামাশা করতাম। টুনির মা কইতাম, কত কিছু বলে ডাক দিতাম। কুলসুম কিছুই কইত না, ডরে তার মুখ দিয়া কথাই বের হইত না। ফেল ফেল করে তাকিয়ে থাকত। বিশেষ কোন একটি ঘটনার কারণে কুলসুম গলায় ফাঁস দিয়ে মারা গেছে, সেই কথা আপনাদের আরেকদিন কমো। তাই সেদিন কুলসুমার কথা মনে হইতে হইতে আমার ডর লাগছিল। 3 বার সূরা ইখলাস পইরা হাঁটা দিলাম। পূর্ণিমার রাত, সবকিছু স্পষ্ট দেখা যাইতেছে। হঠাৎ দেখি আমার সামনে একটা কালো বিড়াল। আমি বুঝলাম এটা কুলসুমা ছাড়া আর কেউ না, আমার শাস্তি দিতে আইছে। আমি মাথা ঠান্ডা কইরা কইলাম, আম্মা তুমি আমারে মাফ কইরা দাও। বিড়ালে কয়, ম্যাও। বড়ই আজীব ব্যাপার। ওইদিকে ভাদ্র মাসের গরমে আমি ঘামে ভিজা, চুপচুপা। আমি কুলসুমা বিলাইরে কইলাম, আমি আর জিন্দিগিতে কোনো মায়ের দিকে চোখ তুইলা তাকাবো না, কেউ রে মিস করে দেব না, মাফ কইরা দে আম্মা, বাড়ি যাইতে দাও। কুলসুমা কয়, ম্যাও। চিন্তা করছেন অবস্থা। এমন সময় শুনি পেছনে বেটা মাইশের গলার আওয়াজ। আমি আপনাদের অনুষ্ঠান মতো কইরা ডাক দিলাম, ক্যাডা ক্যাডা ওখানে? আওয়াজ আইল, জি আমি রহিম। ভালো আছেননি ভাই? রহিম রে দেখা আমার জানের শান্তি হইল। আবার লগে ডরও লাগলো, এত রাইতে রহিম এখানে কি করে? সামনে তাকাইয়া দেখি কুলসুমা, কালা বিড়াল নাই। তখন আমার মনে সন্দেহ আরো বাইরে গেল, তাহলে কি বিড়ালটা রহিমার রূপ ধইরা আইল? আমি তাকাইয়া দেখি আমাদের রহিমের মতো ওই রহিমের গায়ের রঙও কালো, বিড়ালের রঙও কালো ছিল, কুলসুমার গায়ের রঙও ছিল কালো। দুয়ে দুয়ে 4 হইতে সময় লাগে না। তো আমি যে ভয় পাচ্ছি সেটা রহিম
মানে কুলসুমার আত্মাকে মোটেও বুঝবার দিলাম না। একবার যদি ব্যাটা টের পেয়ে যায় আমি ভয় পাইছি, ব্যাটা আমার ঘাড় মটকাইয়া খাইবে। আমি ছড়ে ছড়ে হাঁটতে থাকলাম, লগে সুরা পড়তে লাগলাম। বাড়ি আমার আরো মিনিট 10 পথ। কেমনে যে যাই, যত সুরা মুখস্থ আছে সব পড়া শুরু করলাম। এদিকে রহিম আমার পেছে পেছে হাঁটতেছে। রহিমের সাথে হালকা গল্প করা হচ্ছিল। এর মধ্যে দুবার রহিম আমাকে জিজ্ঞেস করলো আমার ব্যাগের মধ্যে কি। আমি কিছু কইলাম না। একবার যদি টের পায় ইলিশ মাছ, তাহলে আমার আর বাইসা থাকার কোনো আশা নাই। কিছু সময় পরে আমি রহিমের কইলাম, চৈত্র মাসের গরমে টের পাইছিস রহিম? কেমন লাগছে? গা ছলছল করতেছে না? কিন্তু পেছনে কোনো উত্তর নাই। আমি কইলাম, ওই রহিম। রহিম? উত্তর নাই। পেছনে তাকিয়ে দেখি রহিম নাই। আমার ধারণায় সত্যি। আমি জানের ডরে উঠা দিলাম দৌড়। কুলসুমার ভূত কোনো সময় চইলা আসে কি জানে। এমন সময় পেছনে তাকাই শুনি রহিমের গলা, ও মিয়া ভাই, ও মিয়া ভাই। কুলসুমার ভূত আবার চলে আসতেছে। আমি দৌড় থামাইলাম না, জানের শক্তি দেয়া দৌড়াতে থাকলাম। কুলসুমার ভূত রহিম ও আমার লোকে দৌড়াইতে থাকলো আর কইতে লাগলো, ও মিয়া ভাই, ও মিয়া ভাই, আমাকে লইয়া যান, আমারে লইয়া যান। আরে আমি কি আর এতই বোকা? শেষে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে পৌঁছালাম। তখন আর আমার কোনো ডর নাই। এমন সময় ভূত আয়সা উপস্থিত। আমি কইলাম, কুলসুমা তুই এখানে থাইকা যা, নইলে কিন্তু আমি মাওলানারে ডাকমু। ভূত রহিমে আমারে কইল, ও ভাইজান আপনার কি হইছে? আমারে কুলসুমা কেন ডাকছেন? আপনার কি হইছে? আমি ভালো কইরা খেয়াল কইরা দেখলাম রহিমের শরীরের ছায়া মাটিতে পড়তেছে। তার মানে এটা ভূত না, ভূতের শরীরের কোনো ছায়া থাকে না। বুঝলাম এটা আসলে রহিম, কুলসুমার ভূত না। আমি রহিমের কইলাম, আমার পেছন থাইকা হঠাৎ তুই কই চইলা গেলি? রহিম শরমের হাসি দিয়া কইল, প্রস্রাব করতে গিয়েছিলাম ভাই, ক্ষেতের ধারে। আমি আবার কইলাম, তুই আমারে বইলা যাবি না? রহিম কইল, কেমনে কইমু ভাই, প্রস্রাবের কথা কইতে তো শরম লাগে। কিন্তু আপনি দৌড় দিলেন কেন? কি হয়েছিল আপনার? আমি আর সত্য ঘটনা কইলাম না। আমি কইলাম, কিছু না, মনে হয় কুলসুমারে দেখিতেছিলাম তাই দৌড় দিলাম। রহিম রাগ কইরা বলে, তাই বইলা আমারে রাইখা দৌড় দিবেন? যে ভয়টা না পাইছিলাম আজকা। যাই হোক, আমারে একখানা লুঙ্গি দেন। আমি জিজ্ঞেস করলাম, লুঙ্গি চাস কেন? রহিম আমার শর্মে হাসি দিয়া কইতাছে, ভাই অর্ধেক কামের মাঝে আপনি উঠা দিলেন দৌড়, আমিও দিলাম দৌড়, বাকি অর্ধেক দৌড়াতে দৌড়াতে সেরে ফেলেছি। রহিম আর কিছু কইতে পারল না, শর্মে তার মুখ লাল হইয়া গেছে। আমি কইলাম, শ্রী রহিম তুই এত ডরাস? তোরে আমার ছোট ভাই হিসেবে পরিচয় দিতেও আমার লজ্জা করে। যাই হোক, লুঙ্গি বদলাইয়া বাড়িতে যা, কালকে আইসা লুঙ্গি ফেরত দিস। রহিম লুঙ্গি পইরা বাড়িতে চইলা গেল। আমিও ঘটনার কথা মনে কইরা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়লাম। বৈশাখ মাস, হঠাৎ কইরা ঝড় তুফান শুরু হলো। আমি খেতা মোড়ো দিয়া আরামসে ঘুমাইতে গেলাম আর ভাবতে লাগলাম, রহিম যদি সময় মতো না আসতো তাহলে ওই কুলসুমার ভূত কালো বিড়ালটা আমার জানে মাইরা ফেলতো। কার দোয়ায় বাইসা আছি আল্লাহ জানে। ভাইয়েরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। থ্যাংক ইউ সো মাচ। একটি ঘটনা আমরা শুনে ফেললাম এবং নাটকীয় কিছু উপস্থাপনা ছিল এই ঘটনার মধ্যে। এ ধরনের ঘটনা সাধারণত আমরা আগে কখনো পাইনি এবং আপনার ভিন্ন একটা প্যাটার্নের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। facebook.com/asianb2 সেই ঠিকানা চাইলে কিন্তু আপনি কমেন্ট
করতে পারেন। শৈশব এখতিয়ার তিনি বলছেন আমাদের সাথে ফতুল্লাহ নারায়ণগঞ্জ থেকে ধন্যবাদ এশিয়ান রেডিওকে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি এমন একটা হরর শো দেওয়ার জন্য, এবং ধন্যবাদ কনক ভাই এবং ফিরোজ ভাইয়াকে। মেহেদি হাসান জুয়েল বলছেন খান এন্ড কনক ভাই 6 নম্বর স্টোরিটা অনেক ভয়ঙ্কর ছিল। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ, আমাদের সাথে থাকুন। এরকম অনেকগুলো স্টোরি রয়েছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঘটনা আমরা শুনবো। এমডি কাউসার বলছেন আই লাভ AR, ইউ মিন এশিয়ান রেডিও, রাইট? সো এরকে মাই উনা দিচ্ছেন কনক ভাই, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে অনেকগুলো ভয়ঙ্কর ভৌতিক গল্প ছিল, আমি কিভাবে আপনাদের কাছে গল্পগুলো লিখবো, ঠিক যেখানে আপনি কমেন্ট করেছেন তার উপরে দেখবেন একটি facebook.com/bhautik90.8 সেই পেজের একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে। সেই অ্যাড্রেসে লিখে অফকোর্স আপনি চাইলে কিন্তু আমাদেরকে ইনবক্স করে দিতে পারেন। এমটি বারাত আলী বলছেন জীবন বস্ত্রবিতা থেকে এইমাত্র জয়েন করলাম, ভৌতিক টিমকে ধন্যবাদ এমন অনুষ্ঠান করবার জন্য রয়েছেন। আহমেদুল্লাহ আহমেদ বলছেন আমাদেরকে হবিগঞ্জ থেকে স্টোরিগুলো খুব ভয় লাগছে, রয়েছেন বারাত আলী এবং আরো অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, SMS করছেন। SMS করুন, লিখে আপনার মতামত লিখে জানান দিন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 এই নাম্বারটিতে। আমাদের সাথে আছে শাফিন আহমেদ আছে, আমাদের সাথে কনক আছে, আমাদের সাথে লেগেছে ফয়সাল আছে গাজীপুর থেকে, বাপ্পি আছে ঢাকা থেকে, লিমন আছে অ্যাড হচ্ছে জাহাঙ্গীর, দুজনই মিলে শুনছে যাত্রাবাড়ি থেকে, ইফতি আছে আমাদের সাথে। বাহিরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে ভূতের গল্পগুলো শুনতে খুবই ভয় পাচ্ছে। আমরা লেগেছে সীমা আছে আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে, লাইট অফ করে শুনছে, আমাদেরকে বলছে আপনারা লাইট অফ করলে অনেক ভয় পাবেন। আমাদের লেগেছে আবু বকর আছে আমাদের সাথে, রবিন আছে আমাদের সাথে, সুরাইয়া আছে মিরপুর 10 নম্বর থেকে আমাদের সাথে আছে, মামুন টঙ্গী থেকে আমাদের সাথে শুনছে, এমডি হুসাইন আছে আমাদের সাথে, মিথিলা আছে কাওলা বাজার থেকে আমাদের সাথে আছে শাকিলা, আমাদের সাথে আছে রবিন, আশরি খান আছে আমাদের সাথে, আরশি আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, শাওন আছে, নবী আছে, নাবির আছে আমাদের সাথে, পূজা আছে গুলশান থেকে আমাদের সাথে, আমাদেরকে বলেছে ওকে আমাদের সাথে আছে, মুক্তার হোসেন আমাদের সাথে, ফয়সাল, রনি আছে আমাদের সাথে, সনি আছে আমাদের সাথে, লামি আছে ঢাকা থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এবং এই পর্যায়ে আমরা চলে যাবো আরো বেশ কয়েকটা স্টোরিতে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র স্টোরিগুলো শুনে চলে আসবো আপনাদের ফ্যান পেজে। আপনারা যে কমেন্টগুলো পড়ছেন সেই কমেন্ট এবং SMS করতে থাকুন, লিখতে থাকুন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এবং দেন আপনার কথাবার্তা সেন্ড করুন 2323 এই নাম্বারটায়। যারা ঠিক এই মুহূর্তে শুনছেন এবং facebook.com/asianradio-তে লিখছেন তাদেরকে বলছি লিখতে থাকুন। আমরা ফিরছি একটু পর, সাথে থাকুন। ভৌতিক 90.8 শোনা ব্ল্যাক ম্যাজিক ঘটনাটা আমার এক দূর সম্পর্কের আত্মীয়র কাছ থেকে শোনা, যাকে নিয়ে ঘটনাটা, তার নাম আসাদ। ঘটনাটা এরকম, আসাদ 1971 সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে বরিশালের কোনো এক স্থানে সরকারি চাকরিজীবী ছিলেন। পাকিস্তানি মিলিটারিরা যখন বরিশাল আক্রমণ করে তখন উনি মুক্তিযুদ্ধে যোগ দেন। বরিশালের বাকুগঞ্জ নামক জায়গায় এক ক্যাম্পে তিনি প্রশিক্ষণ নেন। ওই সময় এক রাতে তিনি প্রাকৃতিক কাজে ক্যাম্পের পাশের জঙ্গলে যান আর ভুলবশত একটি পুরনো কবরের উপরে বসে পড়েন। তখন তিনি তার পাশে কিছু শব্দ শুনতে পান। তখন চাঁদের আলো ছিল। ওই আলোতে তিনি দেখেন পুরনো একটা গাছ থেকে একটা মহিলা উল্টা হয়ে নিচের দিকে হেঁটে নেমে আসছেন। মহিলাটির চোখ বলতে কিছুই ছিল না। মহিলাটি দেখতে দেখতে তার খুব কাছে চলে আসে। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না, এমনকি দৌড় দেওয়ার শক্তিও সে হারিয়ে ফেলেছিলেন। তখন তিনি দেখলেন মহিলাটির মাথা ফাটা আর ফাটা জায়গা থেকে রক্ত ঝরছে। কিছু রক্ত কাপড়ে লেগে আছে তার, আর চুলগুলো এলোমেলো। মহিলাটি ওনাকে ধরার জন্য হাত বাড়ালে তিনি দৌড় দেন। কিছু সময় পর তিনি পেছনে তাকিয়ে দেখেন যে কয়েকটি অনেক বড় বড় আকারের শুকুর তার দিকে দৌড়ে আসছে। এটা দেখে তিনি আরো জোরে দৌড় দেন এবং একটা গাছের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যান। ক্যাম্পে ফিরছে না দেখে তার সঙ্গীরা তাকে খুঁজতে বের হয় এবং জঙ্গলের পাশে তাকে দেখতে পায়। তার শরীরে কোনো কাপড় ছিল না এবং বিভিন্ন স্থানে লাল লাল দাগ। তার অবস্থা বেশি ভালো ছিল না। তার কিছুদিন পর তাকে
তার গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। তখন যুদ্ধ শেষ হয়ে গেছিল। তার গায়ের লাল দাগগুলো কিছুটা বড় হয়ে কালো হয়ে যায়, সাথে প্রচুর ব্যথাও শুরু হয়। বহু ডাক্তার দেখেও কোনো লাভ হয়নি। শেষে এক কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ তাকে বলেন তিনি যে জায়গায় বসেছিলেন সেটা ছিল একটা কবর। পরে খোঁজ নিয়ে জানা গেছে যে কবরের উপরে বসেছিলেন ওটা একটা মহিলার কবর ছিল, যে মানুষের উপর কালা জাদু করত। গ্রামের সবাই মিলে একদিন ওই মহিলাটাকে লাঠি পেটা করে এবং উনি মারা যান। সবাই মিলে ওনাকে জঙ্গলে কবর দিয়ে রাখে। এরপর থেকে অনেকে রাতের জঙ্গলে ওই মহিলাটিকে দেখতে পেত। যাদের ভাগ্য ভালো তারা বেঁচে ফিরতেন, আর যারা ওর খপ্পরে পড়েছেন তারা কেউ মারা যেত, আবার কেউ বেঁচে ফিরত। তাদের শরীরে লাল দাগ দেখা যেত। সেই দাগগুলো কিছুদিন পর কালো হয়ে পচা শুরু করত, আর অবশেষে মারা যেত। কিছুদিন পর উক্ত আসাদেরও শরীরে পচা শুরু হয় এবং সে মারা যায়। ফিরোজ ভাই ও কনক ভাই, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পরে শোনাবেন। ভৌতিক 90.8 বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের আরো একটিবার। আপনারা শুনছেন ভৌতিক 90.8, ফিরোজ খান অ্যান্ড কনক আছে আপনাদের সাথে। তারপর ঠিক রাত 2টো পর্যন্ত আমাদের স্টুডিওর ঘড়ি কাটা বলছে সময় হচ্ছে 2:01 আর আপনাকে বলছি আপনি আপনার মতামত, আজকের ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগছে, ভৌতিক আপনার থেকে শুনতে কেমন লাগছে, সেই মতামতগুলো লিখে আমাদেরকে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন AR স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দেবেন 2323 এই নাম্বারটিতে। আর আপনার কাছে যদি কোনো এরকম ঘটনা থেকে থাকে, সেই ঘটনাগুলো আপনি সরাসরি ফেস করেছেন অথবা আপনার কোনো কাছের বন্ধু অথবা প্রিয় মানুষের কাছে শুনেছেন, আশেপাশের কোনো মানুষ থেকে শুনেছেন, আপনার জানা আছে এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা, যদি আপনি লিখে আমাদেরকে কাছে পাঠাতে পারেন। লিখুন আপনার সেলফোনের ফেসবুকে গিয়ে facebook.com/ভৌতিক90.8 সেখানে facebook.com/ভৌতিক90.8 সেখানে গিয়ে ইনবক্সে আপনার ঘটনাটি বাংলা সুন্দর করে লিখে পাঠিয়ে দিবেন। নিশ্চয়ই আমরা অন এয়ার করবো। আমাদের সাথে এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা SMS এর মাধ্যমে যুক্ত আছে। আমাদের সাথে লিখেছে সামিরুর রহমান আছে আমাদের সাথে আছে হুমায়ুন রাজবাড়ি থেকে লিখেছে রনি আছে আমাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিহাবুদ্দিন লিখেছে শান্তিনগর থেকে, শুনছি খুবই ভালো লাগছে। নতুন বন্ধু স্বাগত জানাচ্ছে আপনাকে ভৌতিক 90.8 লিখেছে রানা আছে আমাদের সাথে ফ্রম উত্তরা থেকে, শুনছে আজকে প্রথম শুনছে আমাদেরকে। সোহাগ আছে বীরপুর থেকে, অনেক ভয় পাচ্ছি। অয়ন আছে ঢাকা থেকে আমাদের সাথে, শাহজাদ আছে আমাদের সাথে, রবিন চৌধুরী লিখেছে আমাদের সাথে, রিমন আছে আমাদের সাথে, সোহান আছে আমাদের সাথে, সুমা লিখেছে মিরপুর থেকে, সে ফোন নাম্বার দিচ্ছে, সে তার অনেকগুলো ভয়ঙ্কর ঘটনা আছে। নিশ্চয়ই আমাদের ভৌতিক টিম আপনার সাথে যোগাযোগ করবে। রান আছে আমাদের সাথে, নয়ন আছে আমাদের সাথে, ইমাম আছে আমাদের সাথে, কাউসার যাত্রাবাড়ি থেকে আসছে, প্রথম শুনছে এবং বলেছে যে আমার কাছে অনেকগুলা ঘটনা আছে। নিশ্চয়ই আমার ফোন নাম্বারটি যোগাযোগ করার জন্য বলছে, নিশ্চয়ই যোগাযোগ করবে। আসিফ আছে আমাদের সাথে, শুনছে। সুলাইমান আছে আমাদের সাথে। এভাবে দেখতে পাচ্ছি অসংখ্য বন্ধুরা আমাদের সাথে SMS এর মাধ্যমে যুক্ত আছে। আপনিও লিখতে পারেন। আর এই মুহূর্তে আমরা আর কথা না বেড়ে চলে যাব আর একটি স্টোরি শুনবো। সেই স্টোরিটা আপনারা নিশ্চয়ই পাঠিয়েছেন, শুনে আসি তাহলে। ঘটনাটি পাঠাবো অনেকদিন বলছি, তাই সময় নিয়ে আজ লিখলাম। আমি এনামুল হক, কটিয়াদি কিশোরগঞ্জ থেকে লিখছি। আমার পাঠানো ঘটনাটি আমার নানার ছোট ভাইয়ের সাথে ঘটা।
ঘটনাটি তার মতো করে বলছি। সময়টা 1970-এর দিকের। তখন আমার বয়স 20 থেকে 22 বছর হবে। আমার ছোটকাল থেকে বাউল গানের নেশা ছিল, তাই গ্রামের কোনো মেলায় বাউল গানের আসর হলেই সেখানে ছুটে চলে যেতাম। আস্তে আস্তে আমিও একদিন গান শিখে ফেলি, কিন্তু গানের চেয়ে বাঁশি অনেক ভালো বাজানো শিখে ফেলেছি আমি। তাই তখন আমার মন ছিল শুধু বাঁশি বাজানোর প্রতি। তা আমি সবসময় সাথে বাঁশি রাখতাম, একটু সময় পেলেই বাঁশি বাজাতাম। কিন্তু একদিন দুপুরে প্রচন্ড গরম থাকাতে আমি আমার বাঁশি নিয়ে আমাদের বাড়ির পেছনের একটি নির্জন বট গাছের নিচে একা একা বাঁশি বাজাতে লাগলাম। প্রায় 30 মিনিটের মতো বাঁশি বাজানোর পর দেখলাম দুটা মেয়ে আমার বাঁশি বাজানো মন দিয়ে শুনতেছে। বাঁশি বাজানো বন্ধ করার পর মেয়ে দুটো আমাকে উড়িয়ে বট গাছের উপরে তুলে ফেললেন। তখন বুঝলাম মেয়ে দুটো মানুষ নয়, তারা অন্য কিছু। তখন আমি অনেক ভয় পেলাম। আর ঠিক তখন মেয়ে দুটো আমাকে বলল, ভয় পেও না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। তোমার বাঁশির সুর আমাদের অনেক ভালো লেগেছে, তাই আমরা এসেছি। তখন তারা আরো বলল যে তাদের বাঁশি বাজিয়ে শোনাতে হবে। তখন আমি ভয়ে ভয়ে কিছুক্ষণ বাঁশি বাজানোর পর আমি বললাম, এবার আমায় যেতে দাও। তখন তারা বলল, তোমাকে যেতে দেব না, আমরা তোমাকে নিয়ে যাব। এটা শুনে আমি ভয়ে অনেক চিৎকার করতে লাগলাম। তখন তারা বলল, এক শর্তে তোমাকে ছাড়তে পারি, যদি আমাদের কোনো চিহ্ন তুমি সাথে রাখো। তখন আমি বললাম, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ঠিক তখন তারা লোহার শিকের মতো কিছু একটা দিয়ে আমার নাকের মাঝখানে ফুটো করে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। এরপর সন্ধ্যায় আমাকে অনেক খোঁজাখুঁজির পর আমাকে সেই বট গাছের উপরে ঘুমিয়ে থাকতে দেখে আমাকে সবাই মিলে ওই গাছের উপর থেকে নামানো হয়। তারপর সবাইকে ঘটনাটি খুলে বলি। এরপর থেকে আর কোনোদিন আমি বাঁশি বাজাইনি। আর আমার সেই নাকের ফুটোটি এখনো রয়েছে, যা দিয়ে অনায়াসে হাতের আঙ্গুল চলে যাবে। আমার নানার সেই নাকের ফুটোর ছবি সময় পেলে অন্য কোনো একটা দিন আপনাদেরকে দেখাবো। আমার নানা ও আমার নানার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভাইয়ারা, এই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চেষ্টা করবো যদি আপনি সেই ছবিটা পাঠিয়ে দেন আমাদের facebook.com/ভৌতিক90.8 যে পেজ রয়েছে সেই পেজে ছবিটিকে পোস্ট করবার জন্য এই মুহূর্তে আমাদের সাথে asianradio.com অর্থাৎ facebook.com/asianradio এই ঠিকানায় অনেকে কমেন্ট করছেন। আর কে রোহান খান বলছেন, কনক ভাই অনেক ভয় পাচ্ছি গল্পটা শুনে। ফুলচেন হাসান জয় বলছেন, নিউ ফ্রেন্ড ওয়েলকাম কোড অফকোর্স, স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। পাপিয়া রহমান বলছেন, ভালো গল্প শুনতে চাই, আশা করি আজ ভালো গল্প সিলেক্ট করেছেন। আমার পরি রাফাকে একটু প্লিজ হাই বলে দেবেন। অফকোর্স সে সবসময় ভৌতিক শুনে থাকে এবং তার কাছে সত্যি আমরা কৃতজ্ঞ। মেঘলা আকাশ পুত্র ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অনেক সুন্দর রয়েছেন। ফয়সাল আহমেদ তিনি হ্যাপি হ্যালোয়েন জানিয়েছেন, যদিও আজকে হ্যাপি হ্যালোয়েন না। রয়েছেন জয় এমডি নীরব বলছেন নাইস রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। আর যে রাজীব বলছেন, ময়মনসিংহ নান্দাল থেকে শুনছি, খুব ভয় পাচ্ছি, বাহিরে অন্ধকার সাথে বাতাস আর শিয়ালের ডাকে ভয় আরো বেড়ে যাচ্ছে। অলরাইট, এবং এই মুহূর্তে আমাদের সাথে আরো অনেকেই জয়েন করেছেন, যেমনটা করে রয়েছেন আর কে মেমু বলছেন থ্যাংক ইউ ভাইয়া, এরকম এই প্রথমবার আপনারা আমার কমেন্ট পড়লেন এবং কমেন্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রয়েছেন আমাদের সাথে ফয়সাল আহমেদ সামি ঢাকা মিরপুর 1 থেকে আপনি শুনছেন। তাইজুর রহমান বলছেন, কনক ভাই আমার কমেন্টটা পড়বেন। আর রয়েছেন অ্যাঞ্জেল তামান্না বলছেন, আমাদেরকে ফার্স্ট শুনছি এবং ফার্স্ট কমেন্ট করছি। এবং রয়েছেন আমাদের সাথে শাহা ভাইরা, কেমন আছেন? আমি ময়মনসিংহ থেকে শুনছি। রেডিও চ্যানেলগুলো যে যত ভৌতিক এপিসোড হয় তাদের ভিতর আপনাদের বেটার একটা শো আমার এই এলাকায় অনেক ঘটনা রয়েছে। অফকোর্স সেটার জন্য আপনি চাইলে আমাদের facebook.com/ভৌতিক908 এই ভৌতিক908 এই ঠিকানা ইনবক্স করে দিবেন। যে ঘটনাটি বলছি সেটা একটি বাস্তব ঘটনা। আমাদের বাড়ির পাশে
একটা পুকুর আছে। সেই পুকুরের পাড়ে আমাদের বাড়ির ছোট ছেলে মেয়েরা খেলা করত। একদিন সবাই খেলা শেষ করে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু একটি মেয়ে তখন বাড়ি ফেরেনি। মেয়েটার নাম ছিল রহিমা। সবাই তাকে সব জায়গায় খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার মা তখন বলল, আমি পুকুরে নেমে দেখব। তারপর তার মা পুকুরে নেমে পা দিয়ে নাড়াচাড়া করে, তারপর মেয়েটা ভেসে ওঠে। ওঠানোর পর তাকে বাড়িতে আনা হয়। তার মুখের ভেতর অনেক কাদা লেগে আছে। পেটে চাপা দেওয়ার পর মুখ দিয়ে অনেকগুলো কাদা বের হয়। তার সারা শরীর ছিল অনেক গরম। মেয়েটা মারা যাবার 10 দিনের পর আমি ওই পুকুর থেকে একটু দূরে দাঁড়িয়ে মোবাইল টিপতেছিলাম। তখন রাত 10:30। আমি এমন সময় শুনি পুকুর থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসতেছে। মনে হয় অনেক কষ্টে কান্না করতেছে সে। তা শুনে আমার গায়ের লোক দাঁড়িয়ে গেল। আমি তখন ঘরে চলে গেলাম। ওই পুকুর নিয়ে আরো অনেক ঘটনা আছে। এই ছিল আমার ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। বন্ধুরা, আমাদের কাছে এসএমএস করুন, লিখুন আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে প্রথমে টাইপ করুন AR স্পেস দিয়ে আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস কথাবার্তাগুলো লিখে পাঠিয়ে দিবেন 2323 নাম্বারটিতে। মনি আছে আমাদের সাথে, মিরপুর থেকে শাহিন আহমেদ আমাদের সাথে আছে, মোতাইল থেকে আমাদের সাথে, পাপ্পু আছে ধানমন্ডি থেকে, অনেক ভালো লাগছে। সজীব আছে ফ্রম শুনছে ভৌতিক ঘটনা, তার কাছে আরো আছে। নিশ্চয়ই আপনি আমাদের যে ঠিকানাগুলো বলছি আপনি সেই ওয়েতে পাঠিয়ে দিবেন। আমি দয়ন আছে আমাদের সাথে, ময়মন সিং থেকে আমাদের সাথে আছে, মাহবুব শুনছে, সাজ্জাদ আছে আমাদের সাথে, বিনোদপুর থেকে শুনছে আমাদের সাথে, রকিবুল হাসান আছে, শফিক আছে আমাদের সাথে, হুমায়ুন কবির আছে আমাদের সাথে, রুম্মান আছে আমাদের সাথে ধানমন্ডি থেকে, পঞ্চম গল্পটি তার অনেক ভালো আছে, মাহবুব আছে উত্তরা থেকে, জাফর আছে আমাদের সাথে, মারজান আছে, হুসাইন আছে, লাবিব আছে মিরপুর থেকে। এভাবে অসংখ্য বন্ধুরা আমাদের সাথে সেলসের মাধ্যমে যুক্ত আছে। এবং ঠিক এ পর্যায়ে ভৌতিক 90.8 আর যে গৌরবের সাথে রয়েছেন একজন শ্রোতা, এবং সরাসরি আমরা তার কাছ থেকে চলে যাবো। আপনি প্লিজ একটু মাইক্রোফোনের সামনে আসবেন এবং আপনার নামটা বলবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম শাওন। আমি পুরান ঢাকা থেকে এসেছি, বাড়ি থেকে। অলরাইট, আপনি যে ঘটনাটা বলবেন সেই ঘটনা কি আপনার নিজের সাথে ঘটে যাওয়া নাকি অন্য কারোর সাথে ঘটে যাওয়া? এই ঘটনাটা ঘটেছে আমার মায়ের সাথে। জি, আমরা তাহলে সরাসরি সেই ঘটনায় চলে যাই। জি, ধন্যবাদ। ঘটনাটা হচ্ছে 2014 সালের হ্যাপি নিউ ইয়ার, 31st নাইটের ঘটনা। অলরাইট, মানে আজকে থেকে প্রায় 2 বছর আগের ঘটনা এবং একটু কম। জি, যেটা হয় সেটা হচ্ছে আমাদের বাসার কনস্ট্রাকশনের কাজ চলতে থাকে। এই পারপাসে আমরা হচ্ছে আমাদের পাশে আরেকটা বিল্ডিং এ আমরা হচ্ছে ভাড়া যাই। তো আমার ফ্যামিলিতে আমি, আম্মু, আব্বু আর আমার এক বড় বোন। তো বোনের বিয়ে হওয়া যাওয়াতে আপুরও আলাদা থাকে। যেটা হয় এক সময় আমার বোন, আমরা বাসা যখন ভাড়া নেই তখন ওইটা ছিল 2 রুমের একটা ফ্ল্যাট। তা একদিন আমার বড় বোন আর ভাইয়া আসছে। আর আমাদের কনস্ট্রাকশনের যে বাসাটা কাজ চলছিল সে বাসার কাজটাও অলমোস্ট কমপ্লিট, শুধুমাত্র সেখানে ফার্নিচার গুলো ট্রান্সফার করা বাকি ছিল। তো আপু আসছে এই পারপাসে। আম্মুরা চিন্তা করে যে এক রুমে আমি থাকবো, এক রুমে ভাইয়া আপু থাকবে। তো আম্মুরা ওই দিন ওই রুমে শিফট করে বা ওই বাসায় শিফট করে। ওইটা আমার বাসার একদম পাশেই ছিল, 2-3টা বিল্ডিং পর। তো 31st নাইট পুরান ঢাকায় যেরকম সেলিব্রেট করে সবাই, অ্যাজ ইউজুয়াল সবাই আতশবাজি করছে। তা আমি 12টা 12:30 পর্যন্ত বাইরেই ছিলাম। আমি আম্মুদের সাথে কথা বলেও আসলাম 12:30 দিকে। পরে যেটা আমি বাসায় এসে চলে আসছি, বাসায় এসে একটু নেট সার্ফ করছি। এক্সাক্ট রাত 3:30টার দিকে আমার একটা ফোন আসে। আমি দেখলাম মা ফোন দিচ্ছে। তো আমি এত রাতে ফোন পেয়ে আমি ফোন পিক করলাম। তো সাডেনলি আম্মা আমাকে বলছে, কি ব্যাপার, তুমি আইসা চলে গেলা কেন? কোথায় আসলাম আর কোথা থেকে গেলাম? বলছি, তুমি তো এইমাত্র বাসায় আসছিলা, বাসা নক করছো, আমি বলছি কে, তুমি জবাব দিছো আম্মু আমি গেটটা খুলো, তোমার হাঁটার শব্দ পাইছি, তোমার কথাবার্তা শুনছি, তুমি আমার সাথে কথা বলছো, আমি গেটটা খুললাম আর তুমি কই চলে গেলা? তো আমি তখন আমি হাসলাম, আমি একে হাসলাম। আর আপুরাও তখন জাগনা ছিল। তো আমি হেসে বললাম, আম্মা আমি তো বাসা থেকে বেরি হই নাই, আমি 12:30 থেকে বাসায় ঢুকছি, আমি তো আর বাসা থেকে বেরো হইনি, আমি ওই বাসায় যাইও নাই। তো তোমার যদি বিলিভ না হয় এত তাড়াতাড়ি তো আর আমার বাসায় আসা পসিবল না, তুমি আপুর সাথে কথা বলো। তো আমি সঙ্গে সঙ্গে আমার আপুকে ফোনটা দিলাম। তো আপু বললো যে না, ও তো আমাদের সাথেই বাসায় আছে, ও তো বাসা থেকে বের হয়নি। পরে জানতে পারলাম যে না, আব্বু কথাটা শুনতে পারছে, আমার বাবাও শুনছে যে না আমি বাসায় আসছি, গেট নক করছি, বাট আসলে আমি ছিলাম না।
অলরাইট, সো এটা পরবর্তীতে কি এই ধরনের ঘটনা আবার পুনরায় ঘটেছে নাকি এটাই একবারই ঘটেছিল? না, পরবর্তীতে এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে একটা কথা বলবো, আমাদের ওই বাসাটা যখন অনেক আগে পুরান বাসা ছিল, এই জিনিসটা আমার এখনো মনে পড়ে। আমরা প্রায় একটা স্মেল পাইতাম ওই বাসায়, যেমনটা একদম এলাচ, কাঁচা এলাচের যে ঘ্রাণটা থাকে, রাইট, প্রায় ইভেন প্রত্যেক শবে বরাতে আমার ওই বাসায় এরকম একটা সুবাসে ভরেছে আমাদের বাসার চারিপাশ। এটা প্রায় ঘটে থাকে, একটা মানে বোঝা যাচ্ছে না কোনো কিছুর একটা আভাস আছে সেখানটায় রয়েছে। আপনি একটা জিনিস আমাকে শেয়ার করুন, আপনি যে বাসা, সেই বাসার আশেপাশে কোনো গ্রেভিয়ার্ড কিংবা কবরস্থান রয়েছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার বাসাটা এমন একটা প্লেসে, আমার বাসার সাথে আমার রুম থেকে একদম গ্রেভিয়ার্ড দেখা যায়, আমার রুম থেকে গ্রেভিয়ার্ড দেখা যায়। আপনি প্লিজ একটু পুরো অ্যাড্রেসটা বলবেন আপনার এলাকার? আমার বাসাটা হচ্ছে 19/11/3 স্বামীবাগ। আচ্ছা, স্বামীবাগ, অলরাইট, আমি জানি সেখানে আমার গ্রেভিয়ার্ড রয়েছে। সেখানে একটা না, আমার বাসার পাশে মোট 4টা গ্রেভিয়ার্ড। আমার বাসার এরিয়াতে 4টা গ্রেভিয়ার্ড, আর আমার বাসার সামনের দিকে একটা মন্দির, স্কন মন্দির। আমার বাসার একদম সামনে, আমার ছাদ থেকে দেখা যায় মন্দির সামনে, পিছনে গ্রেভিয়ার্ড, মিডল পয়েন্ট আমার বাসাটা। রাইট, বুঝতে পেরেছি। সো যারা আমার যেখান থেকে মনে হচ্ছে, এবং সেই ঘটনাটা হয়তো বা যারা হরর প্রেমী রয়েছে, ভূত প্রেমী রয়েছে কিংবা অশরীরী প্রেমী রয়েছে, তারা হয়তো সেই জায়গায় স্পেসিফিক কোনো দিনে গেলে হয়তো কোনো কিছু দেখা ভিডিও পেতে পারে। থ্যাংক ইউ সো মাচ মিস্টার শাওন, আমাদেরকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ এশিয়ান রেডিওকে। অলরাইট, ঠিক এই মুহূর্তে আমাদেরকে SMS করবেন, লিখবেন এয়ার স্পেস নেম লোকেশন, এবং তারপর আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন তার সিগনেচার নাম্বার উইচ ইজ 2323 এই নাম্বারে। আর চাইলে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন facebook.com/AsianRadio এই ঠিকানায়। আমরা এ পর্যায়ে চলে যাব ফিরোজ খানের কাছে, এবং ফিরোজ খানের কণ্ঠে শুনে ফেলবো আপনাদের ভেতর থেকে পাঠানো একটি গল্প। আপনি গল্প লিখে আমাদেরকে ইনবক্স করতে পারেন facebook.com/ভৌতিক90.8 এই ঠিকানায়। ভৌতিক 90.8। আমি একটি ঘটনা শেয়ার করব যা ঘটে আমার সাথে, কোনো ভাই ও ফিরোজ ভাই। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ঘটনাটা সত্য। আমি ও আমার ভাই রোমান একসাথে রাতে ঘুমাই। একদিন রাতে আমি ভৌতিক 90.8 এর 15তম এপিসোড শুনেছিলাম। বলে রাখা ভালো, আমাদের বাথরুম ঘর থেকে একটু দূরে। তখন রাত 1টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হই, এবং আমার ভাই আমার পাশে শুয়ে আছে। কিছু দূর যাওয়ার পর দেখি আমার নাম ধরে ডাকছে। আমি দেখলাম সে অন্য দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলাম, রোমান, ওই রোমান। এরপর আমি যা দেখলাম তা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। আমি তাকে হাত দিয়ে ধরলাম এবং দেখলাম সে 8 থেকে 10 ফুট লম্বা হয়ে গেছে, এবং তার চোখ দিয়ে রক্ত পড়ছে। আমি এ দেখে সেখানে জ্ঞান হারিয়ে ফেলেছি। পরের দিন সকালে আমি দেখি বিছানায় শুয়ে আছি। তখন আমি আমার ভাইকে বলি, তুই কি গতকাল রাতে ঘর থেকে বের হয়েছিলি? সে বলল না। তারপর আমি তার কাছে পুরো ঘটনাটি শেয়ার করে, এ ছিল আমার ঘটনা, ভালো লাগলে বলে শোনাবেন। ভৌতিক 90.8। বিপ্লব। আমি যে ঘটনাটি বলছি সেটা আমার কাকার সাথে ঘটেছে। আমার কাকা তখন স্কুলে পড়তো। সে অনেক রাত জেগে পড়াশোনা করত। ঠিক একদিন রাতে ঘটনাটা ঘটল। কাকা পড়া শেষ করে ঘুমাতে গেলেন। ঠিক তখন রাতে দরজায় অনেক শব্দ করল।
তখন কাকার ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখে তার একজন বন্ধু। কাকা তার বন্ধুকে জিজ্ঞেস করল, তুই এখানে এত রাতে? কাকার বন্ধু তাকে বাইরে আসতে বলল। কাকা কিছু মনে না করে কাকার বন্ধুর সাথে বাইরে যায়, কিন্তু কাকার বন্ধু বাইরে আসার পর তার সাথে কথা বলে না। কাকা কিছু বুঝতে পারছে না কি করবে। তখন কাকার বন্ধুর সামনের দিকে যায়। তখন কাকা কিছু না বুঝে তার বন্ধুর সাথে সাথে সামনে যেতে থাকে। তার বন্ধু বাড়ির সামনে আম গাছের নিচে যায়। তখন কাকা কিছু বুঝতে পারছে না কি করবে। তখন তার বন্ধু আম গাছের নিচে তাকে ডাকে। ঠিক তখন কাকা আম গাছের কাছে যায়। ঠিক তখন তার বন্ধুকে আর দেখতে পায় না। তাহলে এতক্ষণ কে ছিল? কাকা তো আজও জানতে পারেনি। এরপর থেকে কাকা একা একা রাতে আর বাহির হয় না। এই ছিল ঘটনা। ভাইয়েরা ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 আমি তোহা ঢাকা থেকে বলছি। আমার গ্রামের বাড়ি রামগঞ্জ থানার মাসিমপুর গ্রামে। ঘটনাটি শুনি আমার এক চাচির কাছ থেকে। ঘটনাটি ঘটে আমাদের গ্রামের বাড়িতে। আমার চাচির বিয়ের অনেক বছর পরও তার কোনো সন্তান হয় না। এর জন্য তিনি গ্রামের অনেক কবিরাজ ডাক্তার দেখান, তারপরও কোনো কাজ হয় না। একদিন রাতে তিনি টয়লেটে যাওয়ার জন্য ওঠেন এবং তিনি যা দেখেন তা দেখার জন্য একেবারে প্রস্তুত ছিলেন না। তখন ছিল অনেক গভীর রাত। তিনি দেখতে পান একজন কুৎসিত চেহারার মহিলা। তার মুখ ছিল অনেক লম্বা, চোখগুলো দেখতে এত লাল ছিল যে মনে হচ্ছিল ভেতর থেকে আগুনে ফুলকি বের হচ্ছে। মহিলাটি বলল, আজ থেকে ঠিক 1 বছর পর তোর একটা গর্ভের সন্তান আসবে, তুই একে যত্ন করে রাখিস। ঠিক 1 বছর পর আমার চাচির একটা ছেলে হয়। তার চেহারাটা ছিল একটু বিবর্ণে। আমার চাচি ছেলেটিকে দেখে অবাক হয়ে যায়। দেখল ঠিক 1 বছর আগে যে গভীর রাতে যে বুড়ির চেহারা দেখেছিল সেরকম। ওই ছেলেটি প্রতিদিন আজানের সময় কেমন অদ্ভুত আচরণ করত। তারপর ছেলেটিকে কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ তাকে তাবিজ দেয়। পরে ছেলেটি মারা যায়। সে রাতে আমার চাচির স্বপ্নে দেখেন ওই বুড়িটি বলছে, তোর দুঃখ দেখে আমার ছেলে তোকে দিয়েছিলাম, তুই তাকে মেরে ফেলছিস। এরপর আমার চাচির আরো 2টি ছেলে হয়, পরে তারাও মারা যায়। ভাইরা, এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। ভৌতিক 90.8 ইয়েস, আরজে কনক এবং ফিরোজ খানের সাথে শুনছেন ভৌতিক 90.8। ঠিক এই মুহূর্তে facebook.com/asian radio এই ঠিকানায় অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন। চাইলে আপনি কমেন্ট করতে পারেন সেই ঠিকানায় facebook.com/asian radio। ফুলছেন শয়, আমাদের সাথে রয়েছেন ফয়সাল আহমেদ সানি, রয়েছেন মিরপুর 1 থেকে আরজে রাজীব। বলছেন ভৌতিক ইজ দ্য বেস্ট হরর শো অফ দ্য আদার রেডিও শো।
অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ভাই আমাদের সাথে থাকার জন্য। তাইজুর রহমান বলছেন কনক ভাই আমার কমেন্টটা পড়বেন প্লিজ, এন্ড অফ কোর্স আই রিড দ্যাট। সো এই মুহূর্তে যারা যারা আমাদেরকে এসএমএস করছেন তাদের এসএমএস গুলো একটু পড়তে চাই। আয়শা আছে আমাদের সাথে। নিউজ কার্টুন থেকে লিখেছে আমার ভৌতিক অনেক ভালো লাগে, লাইক এশিয়ান রেডিওকে অনেক পছন্দ করে লিখেছে। কারিশমা আছে আমাদের সাথে বাড্ডা থেকে, 6 নম্বর গল্পটা অনেক ভালো লাগছে। আমাদের সাথে আছে ফারিয়া ইসলাম আহমেদ বাগ থেকে, অনেক ভালো লাগছে, সন্দীপ ভয় পাচ্ছে। ফয়সাল রনি আছে আমাদের সাথে মতিঝিল থেকে। আমাদের সাথে আছে কৃষ্ণ গাজীপুর থেকে আছে। মিরাজ আছে আমাদের সাথে ইন্ডিয়া থেকে, শুনছে নাকি, থ্যাংক ইউ সো মাচ। সুমন আছে আমাদের সাথে, পূজা আছে আমাদের সাথে গুলশান থেকে, রনি আছে আমাদের সাথে, ইমরান ডেমরা থেকে, কনক আছে আমাদের সাথে লিখেছে, কনক ভাই। আচ্ছা, ফয়সাল আছে আমাদের সাথে গাজীপুর থেকে, পলাশ আছে আমাদের সাথে মতিঝিল থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাবো ভৌতিক সাহিত্যে, এবং এই গল্পটা শুনে কিন্তু আপনার এসএমএস এবং কমেন্ট গুলো নিয়ে আর যে কনক এবং ফিরোজ খান ফিরবো, সাথেই থাকুন। তোমার নাম কি? অভিরাম শাহ বাবু। তা তোমার বাড়ি কোথায়? উদয়পুরে গায়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে কে আছে তোমার? আমার দাদা আছে, বৌদি আছে, 2 ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদা বাবুই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার আমার হবে না বাবু, হলে বদলি দিয়ে যাব। বদলির কথা কেন উঠল সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিম বাংলা আর উড়িষ্যার বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। নিজে একা মানুষ, 2খানা ঘর সমেত একতলা একটি ছোট্ট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ বেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয়, অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজ তো ভালো করেই, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করে শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আরেকটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি দাদা বাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিনও মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানি যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলেও ক্ষতি কি? কথার বেশি আগালো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে একটা চিঠি পেয়েছি।
বেশি বর্ষা হবার ফলে আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধহয় আবার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়। আরো 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন? এদিকে বদলি চাকরটিকে তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরো অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ঢেকে চলেছে। এবার তার সঙ্গে শিয়ালের ডাক যোগ হল। হুক্কা হওয়া আবার কেয়া। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দটা? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এই যে অভিরামের গলা, অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজা খুলি। না না বাবু, খুলবেন না। মানে? খুলে কিছুই দেখতে পাবেন না। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবু কোনো উত্তর নেই। বাবু, ও বাবু। আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভেতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো? শুধু একটা ব্যাপার হলে পাবেন। কি? আপনিও যদি ভূত হন। তা সে আর তোকে বলছে কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরের ছাদের উপর, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন।
ভৌতিক সাহিত্যে যিনি ভয়েস দিয়েছিলেন এবং আজহারুল ইসলাম রনি এবং সবার প্রিয় প্রডিউসার কাব্য ভাই ঠিক এই মুহূর্তে আপনাদেরকে শুনিয়ে দিলেন চমৎকার একটি গল্প এবং সেই গল্পটার সাথে সাথে আজকের মতো আমরা শেষ করে দিব ভৌতিক 90.8। আমাদেরকে সাহা এসএমএস করেছেন, আঞ্জল তামান্না রয়েছেন, আরিফ হোসেন রয়েছেন এবং কনজুরিং এর মতো মনে হয়েছে আপনার কাছে, এমন মনে হচ্ছে গল্পটা একেবারে সত্য একটা ঘটনা এবং সাধারণত ভৌতিকে যেটা হয়ে থাকে একই ধরনের ঘটনা বিভিন্ন লোকের সাথে ঘটে এবং সো এটা নিয়ে সত্যি আমাদের কোনো কিছু করার থাকে না। এই মুহূর্তে আমাদেরকে এসএমএস করেছেন আঞ্জেল রয়েছেন, ফয়সাল রয়েছেন, আর অনেকগুলো বন্ধু। বাট আজকের মতো আমরা বেশ কয়েকটা এসএমএস এই মুহূর্তে পড়ে নিতে চাই।